আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্তমনস্কদের জন্য। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। ভেল অফ টেলসে আজ স্যার আর্থার কনান ডয়েলের কলমে শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দি ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দি ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট। বহু বছর ধরে অনুমতি চাইতে চাইতে অবশেষে সেই দিন বন্ধুবর হোমসের কাছ থেকে সম্মতি পেলাম। তাই আজ এই কাহিনীর অবতারণা করতে বসেছি। ঘটনাটা বেশ অনেক দিন আগের। হোমসের গোয়েন্দা জীবন তথা কেরিয়ার তখন উন্নতির চরম শিখরে। আমি আর হোমস আমাদের দুজনেরই একটা বিষয়ে বিশেষ দুর্বলতা আছে, সেটা হলো টার্কিশ বাথ। লন্ডন শহরে টার্কিশ বাথের কোনো অভাব নেই, মাঝে মাঝেই সেখানে যাই আমরা। এমনই একদিন এক টার্কিশ বাথে স্নানের পর ড্রয়িং রুমে বসে ধূমপান করতে করতে কথা হচ্ছিল আমাদের। কেন জানি না এসব জায়গায় এলে হোমসকে অনেক বেশি মাটির কাছাকাছি মানুষ বলে মনে হয়। কিছু সময়ের জন্য সে তার গোয়েন্দা সুলভ চরিত্রটা যেন কোথায় হারিয়ে ফেলে, আর পাঁচটা ছাপোষা মানুষের মতোই সে তখন আচরণ করে। বড় সহজ সরল, বড় অমায়িক। তারিখটা ছিল 23 সেপ্টেম্বর 1902। নর্থাম্বারল্যান্ড অ্যাভিনিউয়ের সেই টার্কিশ বাথে বসে আমার কেন যেন মনে হলো আজ হোমস খানিকটা অন্যমনস্ক হয়ে আছে। আমি প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো ভাই, কোনো সমস্যা হয়েছে কি? কি এত ভাবছো? উত্তরে হোমস একবার আমার দিকে তাকিয়ে পাশে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কোটের পকেট থেকে একটা লম্বা এনভেলপ পার করে আমার দিকে এগিয়ে দিল। বলল, হতে পারে এটা কোনো অহংকারী, স্বার্থপর আর নাম কেনার চেষ্টা করা নির্বোধ কোনো লোকের লেখা একটা চিঠি। আবার এমনও হতে পারে যে সমস্যাটা গুরুতর, মানে একেবারে যাকে বলে মরণ বাচন সমস্যা, লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। চিঠিতে যেটুকু যা লেখা আছে তার থেকে বেশি আমি আর কিছুই জানি না, অন্তত এই মুহূর্তে তো জানিই না। খুলে দেখলাম কার্লটন ক্লাবের লেটার হেডের কাগজে লেখা একটা হাত চিঠি। তারিখটা গতকালের। তাতে লেখা, স্যার জেমস ডেমারি সবিনয়ে জানাচ্ছেন যে তিনি আগামীকাল বিকেল 4:30 নাগাদ মিস্টার শার্লক হোমসের সাথে দেখা করতে তাঁর 221B বেকার স্ট্রিটের বাড়িতে আসবেন। একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথা স্পর্শকাতর বিষয় নিয়ে তিনি মিস্টার হোমসের সঙ্গে পরামর্শ করতে চান। তাই স্যার জেমসের বিনীত অনুরোধ যে মিস্টার হোমস তার এই সাক্ষাৎকারের প্রার্থনা যেন মঞ্জুর করেন। তিনি যদি একটিবার টেলিফোন মারফত কার্লটন ক্লাবে তার মতামত জানিয়ে দেন, তবে স্যার জেমস বিশেষভাবে বাধিত হবেন। হোমস বলল, তুমি নিশ্চয়ই বুঝতেই পেরেছো ওয়াটসন যে আমি ইতিমধ্যেই টেলিফোন করে কনফার্ম করে দিয়েছি। তা তুমি এই স্যার জেমস ডেমারি সম্বন্ধে কিছু জানো? আমি চিঠিটা হোমসকে ফেরত দিয়ে বললাম, দেখো, বেশি কিছু জানি না, তবে এটুকু জানি যে এই নামটা খুবই সুপরিচিত এবং এই ভদ্রলোক বেশ সম্ভ্রান্ত পরিবারের মানুষ। বেশ, তাহলে আমি তোমাকে আরো কিছু তথ্য দিই। ভদ্রলোকের একটা ব্যাপারে বিশেষ দক্ষতা তথা রেপুটেশন আছে। যে সমস্ত ঘটনা জনসমক্ষে আসা উচিত নয়, বা বলতে পারো যা কিছু গোপন রাখা বাঞ্ছনীয়, সেই সমস্ত বিষয়ে মধ্যস্থতা করার ব্যাপারে এই ভদ্রলোক একেবারে সিদ্ধহস্ত। হ্যামারফোর্ড ওয়েল জালিয়াতির কেসে স্যার জর্জ লুইসের হয়ে ইনি মধ্যস্থতা করেছিলেন। সেই কারণেই আমার ধারণা কেসটা হয়তো ভুয়ো নয়, সত্যি গুরুতর কোনো একটা সমস্যা হয়েছে এবং আমাদের সাহায্য ওর প্রয়োজন। হ্যাঁ, আমাদের? অবশ্যই।
এই কেসে তোমার সাহায্য আমার একান্ত প্রয়োজন হবে। অবশ্যই হ্যাঁ, যদি তোমার কোনো আপত্তি না থাকে তবেই। কিসের আপত্তি? অনেকদিন হলো তোমাকে সাহায্য করা হয়নি। এক্ষেত্রে তোমার কাজে আসতে পারলে আমি অত্যন্ত সম্মানিত বোধ করব হোমস। বেশ বেশ, তাহলে আমাদের হাতে খানিকটা সময় আছে। তার আগে অবধি আমরা এই বিষয় নিয়ে আর কোনো রকম কোনো আলোচনা করব না। সময় আছে বিকেল 4:30 অবধি। এই ঘটনার সময় আমি কুইন অ্যান্ড স্ট্রিটের বাসিন্দা। বিয়ে করে সেখানেই 2 কামরার বাড়ি ভাড়া নিয়ে থাকি। তবে তা বলে এমন নয় যে বেকার স্ট্রিটে আমার যাতায়াত নেই। কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে পুরনো বাসায় গিয়ে হাজির হলাম আমি। আর ঠিক একই রকম ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় 4:30 এসে উপস্থিত হলেন আমাদের ক্লায়েন্ট স্যার জেমস ডিমারি। এই ভদ্রলোকের বর্ণনা দেওয়াটা নিষ্প্রয়োজন, কারণ ওই দশাশই চেহারা, চওড়া কাঁধ, নিখুঁতভাবে দাড়িগোঁফ কামানো মুখ, আর সেই মুখের অমায়িক অথচ ব্যক্তিত্বপূর্ণ হাসি সকলেরই চেনা। পোশাক আশাকও ভীষণ রকমের স্মার্ট এবং থোপ দুরস্ত। পরনে চকচকে টপ হ্যাট, কালো ফ্রক কোট, কলারে শৌখিন রেশমি কাপড় যাকে ক্রাভাট বলে, গায়ে অত্যন্ত দামি ল্যাভেন্ডার পারফিউম, সর্বত্রই সম্ভ্রান্ত আভিজাত্যের ছাপ। জুতোর পালিশের ঔজ্জ্বল্য দেখলে তো আমাদের ঘরের আয়নাটাও লজ্জা পাবে। ভদ্রলোকের কণ্ঠস্বরও শুনলাম বেশ গম্ভীর অথচ মোলায়েমও। তিনি বললেন, আমি আন্দাজ করেছিলাম মিস্টার হোমস যে ডক্টর ওয়াটসনও নিশ্চয়ই উপস্থিত থাকবেন। আই অ্যাপ্রিশিয়েট। আমারও ধারণা ডক্টর ওয়াটসন যে এই কেসে আপনার সাহায্য আমাদের বিশেষভাবে প্রয়োজন হবে। আমরা এক্ষেত্রে এমন একজন প্রতিপক্ষের মোকাবিলা করতে চলেছি যার কাছে ভায়োলেন্স হলো একেবারে যাকে বলে পা হাতের খেলা। নিজের স্বার্থ চরিতার্থ করতে সে লোক সবকিছু করতে পারে মিস্টার হোমস। সত্যি বলতে এই লোকের থেকে বিপজ্জনক ক্রিমিনাল গোটা ইউরোপে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। আমার গোয়েন্দা জীবনে বহুবার এমন বিপজ্জনক প্রতিপক্ষের সামনে আমাকে পড়তে হয়েছে স্যার জেমস। স্যার জেমসের দিকে সিগারেট কেস এগিয়ে দিল হোমস। স্যার জেমস বিনীতভাবে প্রত্যাখ্যান করে বললেন, থ্যাংক ইউ মিস্টার হোমস, কিন্তু শারীরিক কারণে আমি ধূমপান করা ছেড়ে দিয়েছি। বেশ, তবে আমি কি? নির্দ্বিধায় স্যার, নির্দ্বিধায় আপনি আপনার পাইপ ধরাতেই পারেন। অনেক ধন্যবাদ স্যার জেমস। তো যেটা বলছিলাম, আপনার এই ব্যক্তি যদি স্বর্গত প্রফেসর জেমস মরিয়ার্টি বা জীবিত কর্নেল সেবাস্টিয়ান মোরানের থেকেও বেশি বিপজ্জনক হয়ে থাকেন তবে দুশ্চিন্তার কারণ আছে বইকি। তবে এমন প্রতিপক্ষের সঙ্গে লড়ে কিন্তু মজা আছে। তা কে এই লোক? আপনি কখনো ব্যারন গ্রুনারের নাম শুনেছেন মিস্টার হোমস? গ্রুনার মানে সেই অস্ট্রিয়ান খুনি? আপনি চিনবেন না এমন অপরাধী বিশ্বের দরবারে থাকাটাই অসম্ভব মিস্টার হোমস। আপনি একদম সঠিক চিনেছেন। তাহলে আপনিও মনে করেন যে লোকটা ঠান্ডা মাথার খুনে? কাজের সূত্রে মহাদেশীয় অপরাধের বিস্তারিত বিবরণ মাঝে মাঝে আমাকে ঘাঁটতে হয় বইকি। প্রাগ শহরে ঘটা ঘটনার কথা যে জানে সে লোকের মনে এই গ্রুনারের অপরাধ সম্বন্ধে আর কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। শুধুমাত্র আইনের মারপ্যাচে আর একজন রাজসাক্ষীর অকস্মাৎ মৃত্যুতে লোকটা বেকসুর খালাস পেয়ে যায়। আমি নিশ্চিত স্লোগান পাসে ও ঠান্ডা মাথায় নিজের স্ত্রীকে খুন করেছিল। লোকটা ইংল্যান্ডে এসেছে সে খবর আমি পেয়েছিলাম, আর আমার মনে হয়েই ছিল যে আজ নয়তো কাল এর সাথে আমার সাক্ষাৎ হওয়ার কোনো একটা উপলক্ষ আসবেই। বেশ, এবারে আপনি আমাকে বলুন তো যে ঘটনাটা ঠিক কি ঘটেছে। এই গ্রুনার কি নতুন কোনো কাণ্ড ঘটিয়েছে? হ্যাঁ মিস্টার হোমস, এবং সেটা আগের ঘটনাগুলোর থেকেও অনেক বেশি সিরিয়াস। সামনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এবং যে কোনো মর্মে সেটাকে আটকাতেই হবে মিস্টার হোমস। চোখের সামনে, জানেন তো, চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। আচ্ছা, আপনি বলুন তো, একজন মানুষের কাছে এর থেকে অসহায়ত্বের আর কি বা হতে পারে?
বুঝতে পারছি ব্যাপারটা ভীষণই গুরুতর। ঠিক সেই কারণেই আমি বিষয়টা নিয়ে মধ্যস্থতা করতে এসেছি। মধ্যস্থতা? ও, অর্থাৎ বিষয়টা আপনার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কিত নয়? আগে না স্যার, বিষয়টা আমার এক বন্ধু ও তার পরিবারকে ঘিরে। বেশ, তো সেই ব্যক্তির পরিচয়? এই প্রথমবার স্যার জেমসের মধ্যে একটা অস্বস্তির ভাব লক্ষ্য করলাম। তিনি একটু ইতস্তত করে নিয়ে ঈষৎ কুণ্ঠিত কণ্ঠে বললেন, মিস্টার হোমস, আপনাকে অনুরোধ করব, এই বিষয়টি আপনি আমার কাছে জানতে চাইবেন না। আমার এই ক্লায়েন্ট আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন যে কোনো অবস্থাতেই তার পরিচয় যেন সামনে না আসে। হি ইজ অ্যান অনারেবল ম্যান, তাই তিনি স্বপরিচয়ে এসবের মধ্যে থাকতে চান না। এর বাইরে আপনি যা যা জানতে চান সব জানতে পারবেন, কোনো বাধা নেই। আর কাজের জন্য আপনার যেমনটি পারিশ্রমিক চাইবেন তাই পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হোমস মাথা নাড়ল, বলল, আই এম সরি স্যার জেমস, আমি বিষয়টা বুঝতে পারলেও আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনো তদন্ত শুরু করলে তার একদিকে রহস্য রাখি। তদন্তের দুদিকেই যদি রহস্যের মেঘ জমে থাকে, তাহলে সেই তদন্ত করা অসম্ভব হয়ে ওঠে। অতএব এই কেস আমি নিতে পারবো না, ক্ষমা করবেন। আমাদের অতিথির মুখে উদ্বেগ ও দুশ্চিন্তার ছায়া নেমে এলো। বুঝলাম তিনি বড়ই টানাপোড়েনে পড়েছেন। কয়েক মুহূর্ত নীরবতার পর তিনি বললেন, আপনার যুক্তি আমি অস্বীকার করছি না মিস্টার হোমস, কিন্তু আপনি কেসটা না নিলে যে কি বিরাট একটা ক্ষতি হয়ে যাবে তা হয়তো আপনি এখনো উপলব্ধি করতে পারছেন না। অবশ্য জানবেনই বা কি করে, আমি তো এখনো আপনাকে কিছু বলিনি। আমি কি আপনাকে গোটা বিষয়টা আগে বিশদে বলতে পারি? তারপর কেস গ্রহণ করা বা না করা সবটাই তো আপনার নিজের সিদ্ধান্ত। আর আমার ধারণা পুরোটা শুনলে আপনি হয়তো নিজের মত পরিবর্তনও করতে পারেন। বেশ, আপনি বলুন, আমি সবটাই শুনছি। কিন্তু আমি মত পরিবর্তন নাও করতে পারি। আই কমিট মাইসেলফ টু নাথিং। বেশ, দ্যাট ইজ আন্ডারস্টুড। আমি আপনার সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাবো। আচ্ছা, প্রথমে একটা কথা বলুন তো, আপনি তো জেনারেল দ্য মেরভিলের নাম শুনেছেন অবশ্যই। খাইবার পাস যুদ্ধের নায়ক জেনারেল দ্য মেরভিল? অবশ্যই শুনেছি। সেই জেনারেল মেরভিলের একটি কন্যা আছে, মিস ভায়োলেট দ্য মেরভিল। অল্প বয়সী, অপরূপা সুন্দরী, ব্যক্তিত্ববান এক রমণী। আর এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটিকেই এই মূর্তিমান শয়তানটির বিষদৃষ্টি থেকে রক্ষা করতে হবে আমাদের। সে কি, তাই ব্যারন গ্রুনারের দৃষ্টি পড়েছে তার ওপর? তবে আর বলছি কি মিস্টার হোমস, সাক্ষাৎ শয়তানের দৃষ্টি পড়েছে, একেবারে শয়তানের। আর এক নারীকে বিদ্ধ করবার সব থেকে উৎকৃষ্ট উপায় আর কি? ভালোবাসা। সেই মিথ্যে প্রেমের জালেই মেয়েটাকে ফাঁসিয়েছে এই লোক। জানি না আপনি শুনেছেন কিনা, এই গ্রুনার এক অতীব রূপবান পুরুষ। মেয়েদের ফাঁসানোর সমস্ত রকম ছলাকলাই তার একেবারে নখো দর্পণে। মোলায়েম কণ্ঠস্বর আর রূপে মুহূর্তের মধ্যেই যে কোনো নারীকে একেবারে বশ করে ফেলতে পারে ও, আর তারপর তার যথেচ্ছ ফায়দা তোলে। কিন্তু মিস ভায়োলেটের সঙ্গে এইরকম একটি সাংঘাতিক ব্যক্তিত্বের আলাপ হলো কি করে? ভূমধ্য সাগরের এক প্রমোদ তরণীতে একত্রে ভ্রমণের সময়। প্রমোদ তরণী বলতে একটা ইয়ট, অল্প কিছু বিশিষ্ট ধনী ব্যক্তিদেরই নিয়ে সেবারে ইয়ট কোম্পানি ভ্রমণের ব্যবস্থা করে। সেই কোম্পানি তো আর জানতো না যে এই গ্রুনারের প্রকৃত চরিত্র কি। যতক্ষণে সবাই সবকিছু জানলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। খলনায়কের সাথে নিষ্পাপ নারীর প্রণয় স্থাপিত হয়ে গেছে এবং স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই সেই মেয়েটির মাথা পুরো চিবিয়ে ফেলেছে সে। মেয়েটি শুধু একে ভালোবাসে না, বলতে গেলে রীতিমতো পুজো করে মিস্টার হোমস। শি ইজ জাস্ট অবসেসড বাই হিম। পৃথিবীতে শয়নে, স্বপনে, জাগরণে সে এই গ্রুনারকে ছাড়া আর কিচ্ছু দেখতে পারছে না। এই লোকের বিরুদ্ধে একটা কথাও সে শুনতে রাজি নয়। সকলেই চেষ্টা করেছে ওকে বোঝানোর, কিন্তু সবই বৃথা চেষ্টা। এবার বিষয় হলো যে মেয়েটি ক্ষেপেছে যে আগামী মাসেই গ্রুনারকে সে বিয়ে করবে। মেয়ের বিয়ের বয়স হয়েছে, অতএব আইনের দিক থেকে এই সিদ্ধান্ত সে নিতেই পারে। তার উপর অমন লৌহ কঠিন জেদ মেয়ের, তাকে কিছু বোঝানো প্রায় অসম্ভব। কিভাবে যে তাকে এই ভুল করার থেকে বিরত করা যাবে তা ভেবেই পাচ্ছি না কোনোভাবেই। মিস ভায়োলেট কি অস্ট্রিয়ার ঘটনার কথা জানেন? আরে এইখানেই তো সব থেকে ধূর্ত খেলাটা খেলেছে এই গ্রুনার।
অস্ট্রিয়ার ঘটনা সহ নিজের জীবনের সমস্ত অতীত কেচ্ছার কথা ভায়োলেটকে সে নিজে বলেছে, কিন্তু বলেছে তার নিজস্ব ব্যক্তিগত ভার্সনে। নিজেকে একজন নিষ্পাপ নিরপরাধ ভিকটিম হিসেবে প্রতিপন্ন করেছে সে। মেয়েটিও সেই কথা মনে প্রাণে বিশ্বাস করেছে। ব্যাস, এবার সে আর অন্য কারোর কথা শুনতেই নারাজ। ডিয়ার মি, বড়ই জটিল সমস্যা। তবে আপনি কিন্তু কথায় কথায় আপনার গোপন ক্লায়েন্টের পরিচয় দিয়ে ফেললেন, জেনারেল দ্য মার্ভেল। তা এক্ষেত্রে তো আপনার প্রতিশ্রুতি ভঙ্গ হলো। স্যার জেমস চেয়ারে একটু নড়ে চড়ে বসলেন, তারপর ঈষৎ কুণ্ঠিত কণ্ঠে বললেন, আপনার কথার ইতিবাচক উত্তর দিয়ে আমি আপনাকে ছলনা করতে পারতাম মিস্টার হোমস, কিন্তু তা আমি করব না। উই আর বোথ জেন্টলম্যান অফ অনার। জেনারেল দ্য ম্যারভিল এখন একজন ভগ্ন মানুষ। এই ঘটনার পর তার শারীরিক ও মানসিক অবস্থার যার পর নাই অবনতি হয়েছে। যুদ্ধক্ষেত্রের প্রবল বিপদ যেখানে কোনোদিনও তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি, সেখানে তার কন্যার এই ঘটনা তাকে একবারে দুর্বল করে দিয়েছে। ব্যারন ব্রুনারের মতো একটা রাস্কেলের সাথে মোকাবিলা করার ক্ষমতা আর তার নেই। তাই সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আমার ক্লায়েন্ট। আমার ক্লায়েন্ট ভদ্রলোক জেনারেল দ্য ম্যারভিলের বহুকালের অন্তরঙ্গ বন্ধু। মিস ভায়োলেটকে তিনি নিজের কন্যাসম স্নেহেই ভালোবাসেন। তাই এমতো অবস্থায় তিনি আর কোনোভাবেই চুপ করে বসে থাকতে পারেননি। যেরকম পরিস্থিতি তাতে স্কটল্যান্ড ইয়ার্ডের এক্ষেত্রে কিছুই করার নেই। তাই তিনিই আমাকে প্রস্তাব দিলেন যে আমি আপনার কাছে একবার আসি। তার একমাত্র শর্ত এইটুকুই যে আমাদের আলোচনায় তাকে বা তার নাম কোনোভাবেই আনা যাবে না। আপনার নাম আমি অনেক শুনেছি মিস্টার হোমস। আপনার যা ক্ষমতা তাতে আপনি চাইলে যে কোনো সময় আমার ক্লায়েন্টের পরিচয় জেনে ফেলতে পারেন। আপনার পক্ষে এ কোনো ব্যাপারই নয়। কিন্তু সকলের মান সম্মানের খাতিরে আমি আপনাকে একান্তভাবে অনুরোধ করব যে তেমনটা না করতে। আপনার জানতে হলে আপনি না হয় পরে জানবেন, যখন আর বিষয়টার তেমন কোনো গুরুত্ব থাকবে না। হোমসের মুখে এবার একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে বলল, এটুকু কথা আমি আপনাকে অবশ্যই দিতে পারি যে আমি কোনোভাবেই সেই পরিচয় জানার চেষ্টা করব না। মানতে বাধ্য হচ্ছি, আপনার নিয়ে আসা এই সমস্যাটা আমার কাছে ভীষণই ইন্টারেস্টিং। আমি অবশ্যই কেসটা নিলাম। আপনার সাথে যোগাযোগ রাখবো কি করে? আমাকে সবসময় কার্লটন ক্লাবের মাধ্যমেই যোগাযোগ করবেন। তবে যদি রাত বিরেতে কোনো এমার্জেন্সি হয় তবে আমার প্রাইভেট নম্বরে একটা টেলিফোন করে দিলেই হবে। নিজের কার্ডের পিছনে নাম্বার লিখে সেটা হোমসের হাতে দিলেন স্যার জেমস ডেমারি। হোমস সেটাকে সযত্নে নিজের কোটের পকেটে রাখল। তারপর প্রশ্ন করল, বেশ, ব্যারন ব্রুনারের বর্তমান ঠিকানা? ভার্নন লজ, কিংস্টনের কাছেই। বেশ বড়সড় একটা বাড়ি। লোকটার প্রচুর পয়সা, সেটা ওর বিপজ্জনক হয়ে ওঠার আরও একটা কারণ। ব্রুনার কি এই মুহূর্তে ইংল্যান্ডেই আছে? আগে হ্যাঁ। বেশ, আমাকে আপনি ইতিমধ্যে যা যা বলেছেন তার বাইরে এই লোকটি সম্বন্ধে আমাকে আর কোনো তথ্য দিতে পারেন? দেখুন, তথ্য বলতে এই মুহূর্তে যা মাথায় আসছে, লোকটা বেশ শৌখিন স্বভাবের। ঘোড়দৌড়ের বেজায় নেশা আছে তার। তাছাড়া অল্প কিছুদিনের জন্য হার্লিংহ্যামে পোলোও খেলেছে। তারপর অবশ্য প্রাগের ঘটনা ঘটে এবং ওকে সবকিছু ছাড়তে হয়। বই আর ছবি সংগ্রহেরও নেশা আছে লোকটির। চরিত্রে একটা অদ্ভুত শিল্পী দিক আছে লোকটার। আর চীনামাটির প্রাচীন পাত্র বা ক্রকারিজের ব্যাপারে ওকে রীতিমতো একজন বিশেষজ্ঞ মানা হয়। হি ইজ অ্যান অথরিটি। এই বিষয়ে ওনাকে দুটো বইও লিখেছে। বড়ই জটিল এক চরিত্র দেখতে পাচ্ছি। অবশ্য সমস্ত জাঁদরেল অপরাধী তাই। ঠান্ডা মাথার খুনি চার্লি পিস, সেও ছিল একজন সঙ্গীতজ্ঞ, বুঝুন। ওয়েল, স্যার জেমস, আপনি বরং আপনার ক্লায়েন্টকে জানিয়ে দিন যে আমি কেসটা নিয়েছি। এই মুহূর্তে কোনো রকম আশা বা ভরসা দেব না। কাজটা নিয়ে এগোই, তারপর অচিরেই বোঝা যাবে যে কেসের গতিবিধি কোন দিকে যাচ্ছে। আমাদের অতিথি চলে যাবার পরে দীর্ঘ সময় ধরে হোমস চিন্তামগ্ন হয়ে তার আর্মচেয়ারটায় বসে রইল। সে এমনই দীর্ঘ সময় যে সে আমার মনে হতে লাগলো যে আমার উপস্থিতির কথা বোধহয় সে বেমালুম ভুলেই গেছে। তারপর হঠাৎই সে গা ছাড়া দিয়ে উঠে বসল। আমাকে প্রশ্ন করল,
বলো ওয়াটসন, বিষয়টা নিয়ে তোমার কি মতামত বলো। দেখো, আমার মনে হয় তোমার একবার এই মেয়েটির সঙ্গে দেখা করে কথা বলা উচিত। কথাটা ভালোই বলেছো, তাতে সন্দেহ নেই, কিন্তু ভাইয়া একটু ভেবে দেখো, মেয়েটির অসহায় অসুস্থ বাবা যেখানে তাকে এতটুকু মানাতে পারেননি, সেখানে আমার মতন একজন অচেনা পুরুষ মানুষের পরামর্শ তিনি কেন শুনতে যাবেন? তবে হ্যাঁ, একান্তই উপায়ান্তর না থাকলে আমাকে ওই পথে চেষ্টা করতে হবে, কিন্তু আপাতত আমাদের শুরুটা করতে হবে অন্য দিক দিয়ে। মনে হচ্ছে এক্ষেত্রে শিনওয়েল জনসনকে দিয়ে কাজ হবে। শিনওয়েল জনসনের কথা ইতিপূর্বে কখনো বলা হয়নি, কারণ এখনো পর্যন্ত আমি হোমসের যত কেসের কথা লিখেছি সেগুলো সবই তার কেরিয়ারের প্রথম দিকের কেস। এই বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে শিনওয়েল জনসন হোমসের সাগরেতে পরিণত হয়েছে এবং রীতিমতো কাজে আসছে। একেবারে প্রথম জীবনে শিনওয়েল ছিল একজন কুখ্যাত অপরাধী, এমনকি পার্কহার্স্ট জেলে 2 বছর বন্দি পর্যন্ত ছিল। জেল থেকে বেরোনোর পর সে ছেলের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন হয় এবং খারাপ কাজ ছেড়ে সে হোমসের সঙ্গ ধরে। ওর মূল কাজ হলো লন্ডনের আন্ডারগ্রাউন্ড ক্রিমিনাল জগতের সমস্ত গোপন খবরাখবর এনে হোমসকে সরবরাহ করা। আজ অব্দি ও যত খবর জোগাড় করে এনেছে তার সবই কোনো না কোনো কেস সলভ করতে বিশেষভাবে কাজে লেগেছে। ও যদি পুলিশের খোঁচরের কাজ করত তবে এতদিনে সে ধরা পড়ে যেত, কিন্তু সে যেহেতু এমন সব কেসের খবর জোগাড় করে দেয় যেগুলো প্রকাশ্য আদালতে আসে না, তাই ওর অপরাধী সঙ্গী সাথীরা ওর ভালো কাজের সন্ধান পায়নি। শহরের সমস্ত নাইট ক্লাব আর পাবে তার অবাধ বিচরণ, এমনকি ওয়েস্ট এন্ডের পতিতালয়গুলোতেও শিনওয়েল এক পরিচিত মুখ। ভ্যাটার মাথাটা ভীষণ উর্বর, হোমসের কাছে দীক্ষিত হয়ে পর্যবেক্ষণ ক্ষমতাও বেশ বেড়েছে। বুঝলাম এই কেসের হাল হদিশ ঠিক করতে জনসনকেই বেছে নেবে হোমস। কিন্তু কেসের ঠেলায় নিজের ব্যক্তিগত পেশা আর কাজকর্ম ভুলে গেলে তো চলবে না। ফলত আগামী কয়েকদিন আমি আর হোমসের সাথে দেখা করতে পারলাম না। অবশেষে একদিন সন্ধ্যায় রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে হোমসের সঙ্গে আমি দেখা করলাম সিমসন্স নামে এক রেস্তোরাঁয়। আমরা একটা জানালার ধারের টেবিলে বসলাম। জায়গাটা বেশ ছিমছাম, শান্তিতে একান্তে বসে কথা বলার পক্ষে আদর্শ যাকে বলে। গত কয়েকদিন কি কি ঘটল তা জানতে চাইতেই হোমস একে একে সব কথা বলতে আরম্ভ করলো। জনসন কাজে লেগে পড়েছে, আশা আছে ও ঠিক কোনো চমকপ্রদ খবর বার করে আনবে, কারণ ওয়াটসন, আমাদের কেসটা আপাতত উচ্চবিত্ত ভদ্রলোকদের নিয়ে হলেও এর শেকড় কিন্তু আছে ওই অন্ধকার অপরাধ জগতের অন্তরালে। ব্যারন গ্রুনারের সমস্ত অতীত সেখানেই। কিন্তু হোমস, ওই মেয়েটি যদি কোনো কথাই মানতে নারাজ হয় তবে নতুন কোনো তথ্য হাতে পেয়েই বা আমাদের লাভটা কি হবে? ও তো কোনো কথাই কানে তুলবে না, বিশ্বাসই করবে না। কে বলতে পারে ওয়াটসন, কাজ হলেও তো হতে পারে। আমাদের সমস্ত সম্ভাবনাগুলোই কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তা ব্যারন গ্রুনার আমাকে যা বলল। হ্যাঁ, তোমাকে বলল? মানে তুমি কি তার সাথে দেখা করেছো নাকি? ওহো, দেখেছো কাণ্ড, তোমাকে তো এখনো অবধি কিছু বলাই হয়নি। শোনো তবে মন দিয়ে, এরকম শত্রুর সাথে মুখোমুখি হয়ে মজা আছে ওয়াটসন। জনসনকে নির্দেশ দিয়ে কাজে লাগানোর পর আমি একটা টাঙা ডেকে সোজা চলে গেলাম কিংস্টন। সেখানে ব্যারনের সাথে দেখাও হয়ে গেল। আপাত দৃষ্টিতে একেবারে সম্ভ্রান্ত নিপাট ভদ্রলোক, অত্যন্ত অমায়িক ব্যবহার। সে তোমাকে চিনতে পারলো? বিলক্ষণ। আমি তো বাটলারের হাত দিয়ে আমার ভিজিটিং কার্ড পাঠিয়েই দিয়েছিলাম, তবে কার্ড না পাঠালেও সে আমাকে ঠিকই চিনতে পারত। শিকারী যেমন শিকারের খবর রাখে, ঠিক তেমনি শিকারও শিকারীর খবর রাখে ওয়াটসন। ঠান্ডা মাথার ধূর্ত লোক, মোলায়েম কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বরের আড়ালেই লুকিয়ে আছে একটা বিষধর সাপের মতো বিষ দাঁত। আর যে সে সাপ নয়, একেবারে গোখরো সাপ যাকে বলে।
এমন সম্ভ্রান্ত ক্রিমিনাল সেই প্রফেসর মরিয়ার্টির পরে অনেক কাল পর আবার দেখলাম। আমাকে আবার চা অফার করলো। A dangerous man, Watson. This Baron Adalbert Gruner. Dangerous man, আবারও বলছি। তোমার সঙ্গে অমায়িক ব্যবহার করেছে বলছো? ওই একটা ইঁদুরকে থাবা মারার আগের মুহূর্ত পর্যন্ত একটা বিড়াল তার সঙ্গে যেরকম অমায়িক ব্যবহার করে, ঠিক তেমন। কিছু লোকের ভদ্রতা আদতে ভায়োলেন্সের থেকেও বেশি বিপজ্জনক হয়। এ হলো সেই গোত্রের লোক। সে বলল, আসুন আসুন মিস্টার হোমস, আসুন। আমার মনে হয়েছিল আজ নয়তো কাল আপনার সঙ্গে আমার সাক্ষাতের সৌভাগ্য হবেই। নিঃসন্দেহে জেনারেল দ্য মার্ভিল আপনাকে দায়িত্ব দিয়েছেন তার কন্যা ও আমার এঙ্গেজমেন্ট ভেঙে দেবার। কি তাই তো? আমি অস্বীকার করলাম না, মাথা নেড়ে সম্মতি জানালাম। ব্যারন গ্রুনার এবার বলল, দেখুন মিস্টার হোমস, আপনি সজ্জন, আপনার অনেক নাম ডাক, অনেক খ্যাতি, কিন্তু এই কেসে আপনার সেই রেপুটেশন নষ্ট হওয়া ছাড়া আর কিছু হবার জো নেই। এই কেসে আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না। তাই আপনাকে আমার স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে বৃথা নিজের মূল্যবান সময় ও শ্রম এই কেসে খরচা করবেন না। আর তাছাড়া এ কাজে বিপদেরও ঝুঁকি আছে মিস্টার হোমস, যথেষ্ট গুরুতর বিপদ। ঠান্ডা গলায় বলল গ্রুনার। আমি এবার বাঁকা হেসে শ্লেষের সুরে বললাম, অদ্ভুত ব্যাপার জানেন তো ব্যারন, আমিও আপনাকে ওই একই উপদেশ দিতে যাচ্ছিলাম। আপনার বুদ্ধিকে আমি শ্রদ্ধা করি। আপনাকে দেখার পর সেই শ্রদ্ধা এখনো পর্যন্ত এক চুলো কমেনি। Let me put it to you as man to man. আমি চাই না অযথা আপনার অতীত নিয়ে আবার খোঁড়াখড়ি হোক, কারণ তাতে কেচ্ছার এক শেষ হবে। যা হবার তা অতীতে হয়ে গেছে, এখন আপনি সসম্মানে মুক্ত। কিন্তু আপনি যা করতে যাচ্ছেন তাতে কিন্তু নতুন করে আপনারই সমস্যা বাড়বে। হয়তো দেখা গেল শেষ অবধি আর এদেশে থাকতেই পারলেন না। এসব করে কি লাভ? এসব থেকে নিজেকে বিরত রাখাই আপনার পক্ষে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। লিভ দ্যাট ইয়াং লেডি অ্যালোন। লোকটার নাকের নিচে একটা ঝাঁটার মতো ছোট গোঁফ আছে। আমার তো কেমন যেন দেখলে আরশোলার সুরের মতো লাগে, বুঝলে তো? তা আমার কথা শুনতে শুনতে একটা মিচকে হাসি ফুটে উঠল ব্যারন গ্রুনারের মুখে। একই সঙ্গে সেই আরশোলার সুরেরাও নেচে উঠল। একটা হালকা হাসি হেসে ব্যারন এবার বলল, হাসলাম বলে কিছু মনে করবেন না মিস্টার হোমস, কিন্তু আপনি বৃথা বাক্য ব্যয় করছেন। আপনার কাছে আমার সাথে মোকাবিলা করার কোনো অস্ত্রই নেই। ইউ ডোন্ট ইভেন হ্যাভ দ্য কার্ডস টু প্লে মিস্টার হোমস। আপনার তাই মনে হয়? শুধু মনে হয় না, আমি নিশ্চিতভাবে জানি মিস্টার হোমস। একটা কথা আপনাকে স্পষ্ট করে বলে রাখাই ভালো, কারণ আমার মনে সেই বিষয়ে কোনো সংশয় নেই। আমি অতীব ভাগ্যবান যে মিস ভায়োলেট দি মার্ভিলের ভালোবাসা আমি পেয়েছি। আমি কিন্তু আমার অতীত জীবনের প্রত্যেকটি কথা ভালো মন্দ নির্বিশেষে তাকে খুলে বলেছি। এমনকি আমি তাকে আমার এই আশঙ্কার কথাও বলেছি যে হয়তো খুব শীঘ্রই আপনার মতো কিছু মধ্যস্থতাকারীরা তার কাছে যাবেন এবং আমার সম্বন্ধে অনেক আকোতাকু কথা তাকে জানাবেন। আর আমি এটাও বলে দিয়েছি যে তিনি আপনাদের কিভাবে ট্রিট করবেন। পোস্ট হিপনোটিক সাজেশন বলে একটা কথা আছে, সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন মিস্টার হোমস। এবার আপনি বা আপনারা দেখতেই পাবেন যে ভদ্রলোকের সম্মোহনী ক্ষমতা কেমন হয়, বিশেষ করে যখন সেখানে একটা বিশেষ ব্যক্তিত্বের ছাপ মিশে থাকে। আপনার সাথে সাক্ষাতের জন্য তিনি প্রস্তুত হয়েই আছেন। অ্যাপয়েন্টমেন্ট চাইলেই পাবেন, কারণ একমাত্র আমার বিষয়টা বাদে আর সব ক্ষেত্রে তিনি তার বাবার কথাই শুনে চলেন। বুঝলাম, এ লোকের সঙ্গে কথা বলা মানে বৃথা সময় নষ্ট করা। আমি আর একটাও কথা না বলে উঠে পড়লাম। কোন রকম বিদায় সম্ভাষণ করার ভদ্রতা না করেই বেরিয়ে আসছিলাম। আমার হাত যখন দরজার হাতলে, ঠিক সেই মুহূর্তে আমাকে পেছন থেকে ডেকে উঠল গ্রুনার। বাই দ্য ওয়ে মিস্টার হোমস, আপনি কি সেই ফরাসি সিক্রেট এজেন্ট লেব্রুনকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। ওর সাথে কি হয়েছিল আপনি জানেন? শুনেছিলাম মমাখত এলাকায় কিছু গুন্ডা ওকে নির্মমভাবে মারধর করে।
ও বেঁচে থাকলেও শারীরিকভাবে অথর্ব হয়ে গেছে। একদমই ঠিকই শুনেছেন মিস্টার হোমস। আর কাকতালীয়ভাবে ওই ঘটনার ঠিক 1 সপ্তাহ আগে ও আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াঘাটা করছিল, জানেন তো। তাই বলছি, ও কাজটা না আপনি একেবারেই করতে যাবেন না মিস্টার হোমস। এতে অমঙ্গল ঘটার আশঙ্কা কিন্তু প্রবল, আর এটা এতদিনে প্রমাণিত সত্য। তাই আপনি যাওয়ার আগে আমার শেষ উপদেশ এটাই, আপনি নিজের পথে চলুন আর আমাকে আমার পথে চলতে দিন। বিদায়, ভালো থাকবেন। অতএব বুঝতেই পারছো ভায়া ওয়াটসন, এই হলো তোমার আপডেট। এতক্ষণ আমি রুদ্ধশ্বাসে হোমসের কথা শুনছিলাম। এবার বললাম, এ তো সাংঘাতিক লোক হোমস। সাংঘাতিক বলে সাংঘাতিক, একেবারে মূর্তিমান শয়তান যাকে বলে। শেষের হুমকিটা যদিও আমি গায়ে মাখিনি, তবুও এটা বলতে দ্বিধা নেই যে এই লোক খুব বেশি বাড়িয়ে কথা বলে না। হি মিনস ইট। আচ্ছা হোমস, তোমাকে কি এই ব্যাপারটার মধ্যে থাকতেই হবে? আমার কিন্তু বিষয়টা একেবারেই সুবিধের ঠেকছে না। আর ওই শয়তানটার সাথে মেয়েটার বিয়ে হলো কি হলো না, তাতে কি সত্যিই কিছু এসে যায়? দেখো ভায়া, এই লোক নিজের আগের স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করেছে। এই ব্যাপারটা বিবেচনা করলে ব্যাপারটা কিন্তু সিরিয়াস। ইট ম্যাটার্স ভেরি মাচ। আর পাশাপাশি আমাদের ক্লায়েন্টের কথাটাও তো ভাবো। যাকে এই নিয়ে এখন আর কথা বলে লাভ নেই। ঝটপট কফিটা শেষ করে আমার সাথে বেকার স্ট্রিটে চলো। শিনওয়েল জনসন রিপোর্ট করতে আসবে। তখন তুমি উপস্থিত থাকলে ভালোই হবে। কথা মতো আমরা পৌঁছলাম বেকার স্ট্রিট। দেখলাম শিনওয়েল জনসন ইতিমধ্যেই এসে অপেক্ষা করছে। বিরাট লম্বা চওড়া চেহারা, রুক্ষ লালচে মুখমণ্ডল, দাঁতে মাদক দ্রব্যের লালচে ছোপ। কিন্তু এসবের মধ্যে যেটা একেবারে অন্যরকম তা হলো ওর চলচলে 2 চোখ। ওর বুদ্ধিমত্তার পরিচয় যেন দেদীপ্যমান ওই দুটো ঘন কালো চোখে। তবে আমি রীতিমতো অবাক হলাম ওর সঙ্গীকে দেখে। না, সঙ্গী ঠিক নয়, বরঞ্চ বলি সঙ্গিনীকে দেখে। সোফায় ওর পাশে বসে আছে যে মেয়েটি, কৃষকায় বিবর্ণ চেহারার মধ্যেও তার সৌন্দর্য বেশ টের পাওয়া যায়। এ যেন শহরের রাজপথের পাশে অবহেলায় ফুটে থাকা একটা গোলাপ ফুল, যা সকলের উপেক্ষায় মলিন হয়ে গেছে। বোঝা যায় ওর জীবনের পথ বড় বন্ধুর, বড় কঠিন। মেয়েটির বয়সও অত্যন্ত কম। কত হবে, বড় জোর 18 কি 19। শিনওয়েল বলল, ওকে আপনারা চিনবেন না, ও হলো মিস কিটি উইন্টার। আজকেই ওকে খুঁজে বের করেছি মিস্টার হোমস। এবার ওর কথা ও নিজেই আপনাকে বলবে। আপনি বলার 1 ঘন্টার মধ্যেই ওকে পেয়ে গেছি, বেশি খুঁজতে হয়নি। মেয়েটি এবার বলল, আমাকে খুঁজে পাওয়া হেয়ার এমন কি ব্যাপার? লন্ডনের যে কোনো কোনায় গিয়ে খোঁজ করলেই আমার হদিশ পাওয়া যাবে। তাছাড়া এই শিনওয়েল আর আমি অনেক ছোটবেলার বন্ধু। ওকে আমরা পর্কি শিনওয়েল বলে ডাকি, তাই ও তো আরো আগে আমাকে খুঁজে পাবে। যাকে বাজে কথা বলে আপনার সময় নষ্ট করব না মিস্টার হোমস। একটা নরকের কুত্তাকে আবারও নরকে ফেরত পাঠানোর শুভ কাজটা এবার করতে হবে। শুনলাম আপনি ওর পিছনেই পড়েছেন এখন। হোমস স্মিত হেসে বলল, ঠিকই শুনেছ কেটে। তোমাকে তুমি বলে সম্বোধন করছি, কারণ তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। তবে তোমার কথা শুনেই বুঝতে পারছি যে এই বিষয়ে আমরা তোমার সাহায্য পাবো। অবশ্যই মিস্টার হোমস। শয়তানটাকে যদি টেনে হিটরে নরকের অন্ধকারে নামিয়ে এনে ফেলতে পারি, তবেই আমার শান্তি মিস্টার হোমস। কথা শুনে বুঝলাম মেয়েটা একেবারে নিরক্ষর বা ওই অশিক্ষিত নয়। হ্যাঁ, সঙ্গদোষ ও সামাজিক অবস্থানের কারণে মুখের ভাষা ও বাচনভঙ্গি সামান্য রুক্ষ, কিন্তু তার মধ্যেও যার পরনাই মার্জিত ব্যবহার। এ যেন এক ক্লেদজ কুসুম। কিটির চোখে মুখে একটা অকপট ঘৃণার ছাপ ফুটে উঠল, ঝলসে উঠল তার উজ্জ্বল 2 চোখ। সে বলে চলল, আমার অতীত বলে কিচ্ছু নেই মিস্টার হোমস। তবে এইটুকু বলতে পারি, আমি আজ যে মানুষটায় পরিণত হয়েছি
তা আমাকে বানিয়েছে ওই ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনার। ওর শেষ দেখে ছাড়বো আমি। ঠিক যেখানে ও হাজারো মানুষকে ঠেলে দিয়েছে, সেই পাতালেই এবার ওকে নামিয়ে আনবো আমি। ঘটনাক্রম কি ঘটছে তা তুমি জানো? হ্যাঁ, পরকি আমাকে বলছিল আবারও ও কোনো একটা নির্বোধ মেয়ের পিছনে পড়েছে, আর এবার ও তাকে বিয়েও করতে চায়। আর আপনি চান যেন তেন প্রকারেণ সেটা থামাতে। তবে আপনি তো ইতিমধ্যে ওই শয়তানটার অনেক গোপন কথাই জানেন, যা ওই মেয়েটাকে জানাতে পারলে এমনিই বিয়ে ভেঙে যাবে। ব্যাপারটা অত সহজ নেই কেটে। এই মেয়েটি বলতে গেলে নিজের নিয়ন্ত্রণেই নেই। একেবারে উন্মাদের মতো সে এই লোকটির প্রেমে পড়েছে। তাকে সব কথা বলা সত্ত্বেও সে কিছুই মানতে নারাজ। শি কেয়ার্স নাথিং। ওর বউয়ের খুনের ঘটনাটাও বলা হয়েছে ওকে? একদম। বাপরে, মেয়ের নার্ভ আছে বটে। সে মনে করছে এগুলো নিন্দুকদের রটনা। তো ওকে যদি প্রমাণ দেখানো যায়, মানে তাহলেও কি মানবে না? সে বিষয়ে কি তুমি আমাদের সাহায্য করতে পারো কেটি? আমি তো নিজেই একটা জলজান্ত প্রমাণ মিস্টার হোমস। যদি আমি এই মেয়েটির সামনে গিয়ে দাঁড়াই এবং জানাই যে গ্রুনার আমার সাথে ঠিক কি কি করেছে, কিভাবে আমাকে ব্যবহার করেছে। তুমি সেটা করবে? করতে পারবে? হোমা, কেন পারবো না? অবশ্যই পারবো। বেশ, তবে সেই চেষ্টা করা যেতে পারে। কিন্তু বিষয়টা হলো, ওই গ্রুনার ইতিমধ্যেই নিজের অতীতের সমস্ত কথা ঘুরিয়ে পেঁচিয়ে মেয়েটিকে জানিয়ে রেখেছে, এবং মেয়েটিও সেগুলো কেচ্ছা হিসেবে বিশ্বাস করে ওকে ক্ষমা করে দিয়েছে। এই মতাবস্থায় তোমার কথা আদৌ মেয়েটি শুনতে চাইবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ আছে কেটে। না মিস্টার হোমস, আমার ধারণা ও অনেক কথা বললেও সব কথা মেয়েটিকে বলেনি, বলা সম্ভব নয়। যখন ও স্ত্রীর খুনের ঘটনাটা ঘটে, তখন আশেপাশের সময়কালেই আরো বেশ কয়েকটা অস্বাভাবিক মৃত্যুর খবর আমার কানে এসেছিল। আশ্চর্যভাবে তারা সকলেই গ্রুনারের পরিচিত ছিল বা কোনো না কোনোভাবে ওর শত্রু হয়ে উঠেছিল। তখন আমার সাথে ওর সম্পর্ক চলছে পুরো দমে। আমাকেও ও কথায় কথায় এমনভাবে লোকগুলোর আকস্মিক মৃত্যুর কথা বলতো যেন মনে হতো তারা কাকতালীয়ভাবে মারা গেছে। আমিও যে অমন অন্ধের মতোই ওকে ভালোবাসতাম মিস্টার হোমস। ঠিক এই মেয়েটির মতোই নির্বোধ ছিলাম আমি, আর আজও তার ফল ভুগছি। শেষে একদিন একটা ঘটনা ঘটল, যেটা আমাকে না একেবারে অন্তর থেকে নাড়িয়ে দিল। আর সেদিনই ওর সমস্ত মিথ্যে আমার কাছে ধরা পড়ে যায়। ও আমাকে একটা বাদামি রঙের চামড়ায় বাঁধানো খাতা দেখিয়েছিল। সেদিন একটু বেশি মদ্যপান করেছিল ও, তাই নেশার ঘোরে ভুল করে দেখিয়ে ফেলেছিল, না হলে কোনোদিনই দেখাতো না। আর আমিও কিচ্ছুটি জানতে পারতাম না। কি ছিল সেই খাতায়? এই লোক মহিলা সংগ্রহ করে মিস্টার হোমস। অন্যান্য অনেক কিছু সংগ্রহ করা শখের মতোই ওর এই শখটাও আছে, আর সেটা নিয়ে ও গর্বিত। আর সেই খাতায় এই কালেকশনেরই খতিয়ান আছে মিস্টার হোমস। প্রত্যেকটা মেয়ের ছবি, নাম, ঠিকানা, তাদের সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটি সব। সে এক ভয়ানক খাতা, ভয়ানক। ওর মতো নরকের কীট ছাড়া আর কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে অমন খাতা তৈরি করা সম্ভব নয়। খাতাটার নাম কি জানেন? সোলস আই হ্যাভ রুইন্ড, যেসব প্রাণ আমি ধ্বংস করেছি। ভাবতে পারছেন মিস্টার হোমস? তবে সেই খাতা হাতে পেয়েও আপনার কোনো লাভ হবে না। মেয়েটা তো তাও কিছুই বিশ্বাস করবে না, আর খাতাটার নাগাল পাওয়াও অসম্ভব। কোথায় আছে সেই খাতা? সেটা বলা মুশকিল। ওর কবল থেকে আমি পালিয়ে বেঁচেছি তাও প্রায় 1 বছর হয়ে গেল, তার বেশি। তার আগে ও সেটা কোথায় রাখতো সেটা অবশ্য আমি জানি। ও শৌখিন লোক, ফলে এখনো হয়তো ওর স্টাডির ভেতরের ড্রয়ারগুলোর মধ্যে সেই গুপ্ত কোটরটাতেই ওটা রাখা আছে। আপনি কি ওর বাড়িতে গেছেন? হ্যাঁ, এমনকি ও স্টাডিতেও গেছি। তাহলে বলবো আপনি ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছেন মিস্টার হোমস। এবার আশা রাখি অ্যাডেলবার্ট তার যোগ্য প্রতিদ্বন্দ্বী পেয়েছে। আপনি দেখেছেন ওর স্টাডিতে 2টো বড় ঘর। বাইরের ঘরে আছে সব সংগ্রহ করা চাইনিজ ক্রকারি, আর তারপরেই ওর ডেস্কের ওপারে
ভিতরের ঘরে যাবার দরজা, আর ওই ঘরে থাকে ওর যাবতীয় বইপত্র আর কাগজপত্র। বাবা, চোর ডাকাতের ভয় নেই? ক্রুনার যে কাপুরুষ নয় তা তো আপনি বুঝেই গেছেন। তাছাড়া ওর মতো সাংঘাতিক লোকের বাড়িতে চুরি ডাকাতি করার আগে যে কেউ 10 বার ভাববে। তবে হ্যাঁ, বাড়িতে বার্গলার অ্যালার্ম বসানো আছে। তাছাড়া বাড়িতে ওই চাইনিজ ক্রকারি ছাড়া চুরি করার মতো আছেটাই বা কি? এতক্ষণে মুখ খুলল শিনওয়েল, বলল, ওসব মাল বেচে কিছু পাওয়া যায় না তো, উল্টে পেছনে ঘুঘু লেগে যায়। তা বটে। তাহলে কেটি, তুমি বরং আগামীকাল বিকেল 5টা নাগাদ এখানে চলে এসো। তার মধ্যে আমি তোমার প্রস্তাবটা একটু ভেবে দেখি যে এই মেয়েটির সাথে ব্যক্তিগতভাবে দেখা করা আমাদের পক্ষে সমীচীন কিনা। তোমার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ক্লায়েন্টরা তোমাকে ভালো মতোই পারিশ্রমিক দেবে। না না মিস্টার হোমস, বাধা দিয়ে বলে উঠল কিটি উইন্টার। আমার কোনো পারিশ্রমিক লাগবে না। আমি এখানে পয়সার জন্য আসিনি মিস্টার হোমস। আমি এসেছি ওই শয়তানটাকে উচিত শিক্ষা দিতে। সেটাই আমার পারিশ্রমিক হবে। আপনি যখনই আমাকে ডাকবেন আমি হাজির হয়ে যাব। পর কি জানে কোথায় খোঁজ করলে আমার সন্ধান পাওয়া যাবে। কাল আসছি তবে। আমার সঙ্গে হোমসের আবার দেখা হলো পরের দিন সন্ধ্যাবেলা, যখন আমরা দুজনে একসাথে স্ট্র্যান্ড রেস্তোরাঁয় ডিনার করলাম। আমি জিজ্ঞেস করলাম, তা ভায়া, সেই মিস ভায়োলেটের সাথে কি দেখা হলো? কি ঘটল সেখানে? কাঁচ ছাঁকিয়ে খাবারের ক্রাশটুকু কলাধকরণ করে হোমস বলতে আরম্ভ করল, অ্যাপয়েন্টমেন্ট পেতে কোনো অসুবিধাই হয়নি, কারণ তুমি তো জানো যে একমাত্র প্রেম সম্পর্কিত বিষয়টা ছাড়া আর সমস্ত ব্যাপারে মিস ভায়োলেট দ্য মেরভিল তার বাবার কথা শুনে চলেন। খানিক ওই কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার মতন, বুঝলে? তো জেনারেল দ্য মেরভিল ফোন করে জানালেন যে ব্যবস্থাপনা সব হয়ে গেছে। কিটি উইন্টারও একেবারে কাঁটায় কাঁটায় 5টায় চলে এলো বেকার স্ট্রিটে। একটা টাঙা নিয়ে বিকেল 5:30 নাগাদ আমরা পৌঁছলাম 104 বার্কলে স্কোয়ারে। এক প্রাসাদোপম দুর্গ, বুঝলে ওয়াটসন। এতটাই বিশাল যে তার সামনে যে কোনো গির্জাকেও ছোট লাগে। একজন ভৃত্য আমাদের নিয়ে গেল একটা বিশাল বড় ঘরে। সেই ঘরের জানালায় হালকা হলদে রঙের পর্দা। মিস ভায়োলেট সেখানেই অপেক্ষা করছিলেন আমাদের জন্য। এমনিতে বিনম্র, সুন্দরী, কিন্তু চোখে মুখে কেমন যেন একটা বেপরোয়া ভাব ফুটে বেরোচ্ছে। খানিকটা কি বলবো, যেন তুষার ঢাকা পর্বত শৃঙ্গের মতন। সুন্দর অথচ শীতল, নিষ্ঠুর। আমি জানি না তোমাকে কিভাবে বিষয়টা বুঝিয়ে বলবো। ভাষা এসব তোমার ব্যাপার ওয়াটসন, আমি এসব পারি না। তবে হয়তো কেস শেষ হওয়ার আগে তোমার সাথে এই মহিলার সাক্ষাৎ হবে, তখন তুমি নিজেই যা বোঝার বুঝে নিও। তবে এইটুকু বলতে পারি যে এমন মেয়ের ছবি সাধারণত মধ্যযুগীয় পেইন্টিংয়ে দেখা যায়, আর অমন মেয়ে কি করে এই পাশবিক গ্রুনারের খপ্পরে পড়ল তা কল্পনা করা সত্যিই দুষ্কর। তা তিনি আমাদের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েই ছিলেন। ওই শয়তান ইতিমধ্যেই তাঁর কান ভাঙিয়ে রেখেছে। কেটি উইন্টারকে আমার সঙ্গে দেখে তিনি খানিক অবাক হলেন ঠিকই, কিন্তু তারপর নিজেকে সামলে নিয়ে হাতের ইশারায় সামনের চেয়ারে আমাদের বসতে বললেন। তারপর নিজেও সামনের আর্ম চেয়ারে বসে বললেন, ওয়েল স্যার। তার কণ্ঠে বরফের শীতলতা। আপনার নাম আমি শুনেছি। আমি জানি আপনি এসেছেন আমাকে আমার বাগদত্ত ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনার সম্বন্ধে বেশ কিছু কটু কথা বলতে। আমি শুধু এবং শুধুমাত্র আমার বাবার কথায় আপনাদের সাথে দেখা করতে সম্মত হয়েছি। তবে এক্ষেত্রে আপনাদের আগে থেকে বলে দেওয়া ভালো যে আপনারা যাই বলুন না কেন, আমার উপর কিন্তু সেসব কথার কোনো প্রতিক্রিয়া হবে না। কাজেই বৃথা সময় অপচয় করবেন কি না তা ভেবে দেখবেন। মেয়েটার প্রতি আমার করুণা হলো ওয়াটসন। আই ওয়াজ সরি ফর হার। আর জানি না, সেই মুহূর্তে আমার মধ্যে কেমন যেন একটা বাৎসল্য ভাব জেগে উঠল। মনে হলো যদি ভাগ্যের ফেরে কোনোদিন আমি বিয়ে করতাম এবং আমার যদি এমন একটি কন্যা থাকতো, তাহলে তাকে আমি কিভাবে বোঝাতাম। তুমি তো জানো ওয়াটসন, আমি কাজ করি মস্তিষ্ক দিয়ে, হৃদয় দিয়ে নয়। আমি একেবারেই কোনো আবেগপ্রবণ মানুষ নই। কিন্তু এক্ষেত্রে যে কি হলো
আমি রীতিমতো অনুরোধ করে মেয়েটিকে বোঝাবার চেষ্টা করলাম যে গ্রুনার কি সাংঘাতিক মানুষ এবং তাকে বিয়ে করলে ওর কি দুর্দশা হবে। আই রিয়েলি ডিড প্লিড উইথ হার। ওর আগের স্ত্রীর খুন থেকে শুরু করে ওর যত কেচ্ছা কাহিনী সব তুলে ধরার চেষ্টা করলাম মেয়েটির কাছে। এমনকি এও বললাম যে তাকে বিবাহ করার পর গ্রুনার নিজের আসল রূপ প্রকাশ করবে। কিন্তু সব বৃথা গেল ওয়াটসন, সব বৃথা গেল। আমার এতগুলো কথা শোনার পরেও মেয়েটির মধ্যে বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া তৈরি হলো না। সত্যি মেয়েটাকে পুরো সম্মোহন করে রেখেছে শয়তানটা। মেয়েটা যেন একটা স্বপ্নের ঘোরের মধ্যে রয়েছে। আমার কথা শেষ হওয়ার পর ঠিক আগেরই মতন শীতল কণ্ঠে মেয়েটি বলল, আপনার কথা আমি ধৈর্য ধরে শুনলাম মিস্টার হোমস, আর আমার উপর সেই সমস্ত কথার প্রতিক্রিয়া একেবারেই তেমন যেমনটা আমি আপনাকে শুরুতেই জানিয়ে দিয়েছিলাম। দেখুন, আমি এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত যে আমার হবু স্বামী অ্যাডেলবার্ট গ্রুনারের অতীত জীবন একেবারেই মসৃণ ছিল না। সারা জীবন ধরে ও শুধু অপরের ঘৃণা এবং অভিশাপ কুড়িয়ে এসেছে। আপনার আগেও অনেকে অনেক কথা আমার কানের কাছে বলেছেন। দেখুন, আমি এটা বলছি না যে আপনি আমার ভালো চান না, হয়তো আপনি সত্যিই আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু সাথে এটাও তো অস্বীকার করা যায় না যে আপনি একজন পেশাদার মানুষ, আ পেইড এজেন্ট। হয়তো অপর পক্ষের ক্ষেত্রে পারিশ্রমিক পেলে আপনি গ্রুনারের পক্ষ নিয়েই কথা বলতেন। যাকগে, সেসব কিছু আমি এক্ষেত্রে বলছি না। শুধু বিষয়টা আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া ভালো, ওয়ান্স অ্যান্ড ফর অল, আমি অ্যাডেলবার্ট গ্রুনারকে ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন। অতএব এবার বাকি পৃথিবী কি ভাবলো বা বলল তাতে আমার কিছু যায় আসে না। সেসব কথা আমার কাছে জানালার বাইরের ওই পাখিদের ডাকের মতন, যা আমরা শুনেও শুনি না। কেউ যদি ওর ভাবমূর্তি আমার সামনে খর্ব করতে চায়, তবে আমি সেই ভাবমূর্তি নিজের হাতে আবার স্বমহিমায় প্রতিষ্ঠা করব। গ্রুনারের প্রতি আমার শ্রদ্ধা উল্টে আরও বেড়ে যাবে। তবে একটা কথা আমি বুঝতে পারলাম না, এই ইয়াং লেডি কেন আপনার সাথে এসেছেন? কে ইনি? আমি উত্তর দেবার আগেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল কিটি ওয়েন্টার। তার পরের কিছুক্ষণ সেই ঘরের মধ্যে যেন একটা ঘূর্ণি বয়ে গেল, যেন আগুন আর বরফ পরস্পরের মুখোমুখি হয়েছে। চিৎকার করে কিটি বলে উঠল, আপনি জানতে চান আমি কে? আপনি জানতে চান? তবে শুনুন, আমি হলাম ওর, মানে আপনার প্রাণ প্রিয় ব্যারন গ্রুনারের প্রাক্তন মিস্ট্রেস রক্ষিতা। আমারই মতো আরো শয়ে শয়ে মেয়েকে ও এভাবেই ব্যবহার করেছে, আর তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনাকেও ও তেমনই করবে। জানি না আপনার নির্বোধ মস্তিষ্কে আদৌ ঢুকবে কিনা, তবু বলছি, ওকে বিয়ে করলে ওই হবে আপনার সাক্ষাৎ মৃত্যু। হয় হৃদয় ভেঙে, নয়তো ঘাড় ভেঙে। মরবেন তো আপনি বটেই। দেখুন, আপনার প্রতি কোনো সহানুভূতি থেকে এসব আমি বলছি না। আপনি মরলেন কি বাঁচলেন তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। আমার মনে শুধু আছে ওই গ্রুনারের প্রতি একরাশ ঘৃণা। ওর শেষ দেখতে চাই আমি। আর একই সাথে আমি চাই আমার সাথে যা হয়েছে, আমার সাথে ও যা করেছে, তা যেন আর কারোর সাথে না করতে পারে। আমার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই লেডি ভায়োলেট। আমাদের কথা না শুনলে আপনার অবস্থা আমার থেকেও শোচনীয় হবে। মিস ভায়োলেট এবার বললেন, আমি এসব নিয়ে আর একটুও আলোচনা করতে চাই না। আমি যথেষ্ট ভালো করে জানি যে আমার হবু স্বামীর জীবনে আগেও 3 বার নারী ঘটিত ঘটনা ঘটেছে এবং প্রত্যেক ক্ষেত্রেই ওকে ফাঁসানো হয়েছে। আর ও যদি কোনো ভুল করে থাকে তার জন্য ও যথেষ্ট অনুতপ্ত। কিটি বিদ্রুপের স্বরে বলল, কবার? 3 বার? 3 বার? আপনাকে যতখানি নির্বোধ ভেবেছিলাম, আপনি দেখছি তার থেকে অনেক বেশি আহাম্মক। ইউ আনআটারেবল ফুল। মিস্টার হোমস, আমি আমার বাবার ইচ্ছায় আপনার সাথে দেখা করতে রাজি হয়েছিলাম, কিন্তু এই মেয়েটির এই সমস্ত কথাবার্তা শুনতে আমি রাজি নই। আপনারা এবার আসতে পারেন। ইউ আহাম্মক, না কুচু গর্ধব কোথাকার!
বলে কিটি প্রায় ঝাঁপিয়ে পড়লো মিস ভায়োলেট দ্য মার্ভিলের ওপর। আমি যদি ঠিক সময় ছিটকে উঠে ওকে ধরে না ফেলতাম তাহলে বোধহয় রাগের বসেও মিস ভায়োলেটের চুল টেনে ধরতো। আমি কোনো রকমে ওকে টানতে টানতে সেখান থেকে নিয়ে বেরিয়ে এলাম। ভাগ্যক্রমে ক্যাবটা বাড়ির সদর পোর্টিকোর নিচেই দাঁড়িয়েছিল। বাইরের কেউ কিছু বুঝে ওঠার আগেই কিটিকে গাড়িতে তুলে দিয়ে আমিও উঠে পড়লাম। দেখলাম রাগে কিটির সারা শরীর কাঁপছে। আমি ওকে ওর আচরণের জন্য একটু তিরস্কার করিনি ওয়াটসন, কারণ ও যে ভুক্তভোগী। আর মিস ভায়োলেটের ওই বরফ শীতল ঔদাসীন্য দেখে আমারই তো মাথাটা গরম হয়ে যাচ্ছিল। এমন অবলীলায় কেউ নিজের পায়ে কিভাবে কুড়ুল মারতে পারে ওয়াটসন? আই ডোন্ট নো, I just can't imagine. যাই হোক, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা এখন কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। একটা পথ বন্ধ হয়ে গেল। এবার আমাকে নতুন করে একটা কিছু পরিকল্পনা করতে হবে, বুঝলে? আমি তোমাকে সব জানাতে থাকবো ওয়াটসন, কারণ এবার মনে হচ্ছে তোমাকেও ময়দানে নামতে হবে। তবে কি জানো, মনে হচ্ছে পরের চালটা আমরা চালার আগেই প্রতিপক্ষ চালবে। আর হোমসের এই শেষ আশঙ্কাটাই সত্যি হলো। ওরা আঘাত হানল। সেদিন সান্ধ্য ভ্রমণ সেরে বাড়ি ফিরছি, ঠিক এমন সময় ট্রায়ান্ট হোটেল আর চ্যারিং ক্রস স্টেশনের মাঝামাঝি একটা জায়গায় দেখলাম একটা লোক খবরের কাগজ বিক্রি করছে। দিনটা ছিল আমাদের গত সাক্ষাৎকারের ঠিক 2 দিন পরে। একটা কাগজ কিনে প্রথম পাতায় চোখ রাখতেই ভয়ানকভাবে চমকে উঠলাম আমি। শার্লক হোমসের ওপর প্রাণঘাতী হামলা। কয়েক মুহূর্ত আমার মুখ দিয়ে কোনো কথা সরল না। তারপর আবছাভাবে মনে আছে কিভাবে সেই কাগজের খবরটা পড়তে পড়তে রাস্তা দিয়ে অন্ধের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে ছুটতে আমি গোটা সংবাদটা পড়েছিলাম। নিজস্ব সংবাদদাতা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছেন যে বিখ্যাত গোয়েন্দা 221B বেকার স্ট্রিট নিবাসী মিস্টার শার্লক হোমসের ওপর আজ সকালে এক ভয়ানক প্রাণঘাতী হামলা হয়েছে। তার অবস্থা সংকটজনক। সাংবাদিকদের হাতে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য আসেনি, তবে সম্ভবত ঘটনাটি ঘটে দুপুর 12টার আশেপাশে শহরের রিজেন্ট স্ট্রিট এলাকায় কাফে রয়্যালের বাইরে। 2 জন দুষ্কৃতী আচমকা লাঠি হাতে মিস্টার হোমসের ওপর হামলা করে। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত হানা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন সেই সমস্ত আঘাত খুবই গুরুতর। তাকে প্রথমে চারিং ক্রস হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তার বাড়ি 221B বেকার স্ট্রিটে। আশ্চর্য বিষয় এটাই যে প্রত্যক্ষদর্শীদের মতে আক্রমণকারী ভদ্র পোশাক পরে এসেছিল। আক্রমণ করে তারা মানুষের ভিড়ে মিশে যায় এবং সম্ভবত গ্লাস হাউস স্ট্রিট ধরে পালায়। নিঃসন্দেহে এরা কোনো একটি বড় ক্রিমিনাল গ্যাংয়ের সদস্য, না হলে মিস্টার হোমসের ওপর এরকম দিনে দুপুরে আক্রমণ করার সাহস পেত না। আমি একটা হ্যান্ডসাম ক্যাব ডেকে লাফিয়ে উঠে পড়ে ছুটলাম বেকার স্ট্রিটের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখি টাকসাইটে শল্য চিকিৎসক স্যার লেসলি ওকশট সেখানে উপস্থিত। আমাকে দেখে তিনি বললেন, ভয়ের কোনো কারণ নেই। স্ক্যাল্পে 2টো ছোট আঘাত আছে আর শরীরেও আছে, কিন্তু কোনো হাড়গোড় ভাঙেনি বা পেশিরও কোনো ক্ষতি হয়নি। কয়েকটা সেলাই করতে হচ্ছে, এই আর কি। আপাতত একটা মরফিন ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। এখন ঘুম আর বিশ্রামের সর্বাগ্রে প্রয়োজন। তবে এখনো উনি জেগে আছেন। আপনি গিয়ে কয়েক মিনিট কথাবার্তা বলে আসতেই পারেন, তবে দেখবেন যেন উনি উত্তেজিত না হন। আপনি তো ডাক্তার মানুষ, আপনাকে আর কি বলছি। ঠিক আছে, এখন আমি আসি। কাল এসে দেখে যাব। আমি গিয়ে যতটা সম্ভব সন্তর্পণে হোমসের বেডরুমে ঢুকলাম। দেখলাম এখনো ও জেগেই আছে। দুর্বল গলায় আমাকে ডাকলো, ওয়াটসন, এসো, বসো। জানতাম তুমি ঠিক আসবে। ঘরের পর্দা টেনে ঘরটাকে যথাসম্ভব অন্ধকার করে রাখা হয়েছে। হোমসের মাথা জুড়ে বিরাট ব্যান্ডেজ বাঁধা, কয়েক জায়গায় লাল ছোপ।
ডান চোখের নিচে কালশিটে। আমি একটা চেয়ার টেনে এনে বিছানার পাশে বসলাম। আমার মুখের দিকে চেয়ে ম্লান হেসে হোমস বলল, আরে বাবা, ওরকম মুখ করে থেকো না ওয়াটসন, অত ভয়েরও কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ইটস অল রাইট। ঈশ্বরকে ধন্যবাদ। আরে সব কটাকে বাগে এনেই ফেলেছিলাম জানো তো, একজন থাকলে তো কোনো কথাই ছিল না, কিন্তু মাথার পিছন দিক থেকে হঠাৎ লাঠির ঘা পড়ল। দ্যাট ওয়াজ টু মাচ ফর মি। ইস, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি আমাকে বলো হোমস। বোঝাই তো যাচ্ছে যে ওই ওই শয়তান ক্রুনারই এই গুন্ডাদের পাঠিয়েছিল। শুধু একবার আমাকে বলো হোমস, আমি কি ওই সবকটাকে। মাই গুড ওল্ড ওয়াটসন, শান্ত হও ভায়া। না, এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই, যা করার পুলিশই করবে। একেবারে প্ল্যান করে পালাবার পথ আগে থেকে ঠিক করে রেখেই গুন্ডাগুলো এসেছিল। যাই হোক শোনো, আমার মাথায় এবার অন্য একটা প্ল্যান আছে। দাঁড়াও এক মিনিট। দেখো, প্রথম কাজ হলো আমার আঘাত সম্পর্কে ভুয়ো খবর ছড়াতে হবে। কাগজে কাগজে রং চড়িয়ে লিখতে হবে যে আমার স্বাস্থ্যের অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে। তুমিও সকলকে এমনটাই বলবে। শত্রুপক্ষ নিয়মিত খবর রাখবেই, তবে এতটাও বাড়িয়ে বলো না, হ্যাঁ, যাতে লোকজন সন্দেহ করতে শুরু করে। হ্যাঁ বুঝলাম, কিন্তু স্যার লেসলি ওকশর তো জানেন তোমার কি অবস্থা, ফলে উনি। ওকেও পাখি পরিয়ে দিয়েছি, কোনো সঠিক খবর বাইরে যাবে না, তুমি নিশ্চিন্ত থাকো। আর দ্বিতীয় পরিকল্পনা? সেটা যথা সময় তোমাকে বলবো। বেশ, আর কিছু? হ্যাঁ আছে, শেনওয়েল জনসনকে বলে দিও যেন কেটিকে একদম কোনো গোপন জায়গায় কিছুদিনের জন্য সরিয়ে দেয়। শয়তানগুলো এবার ওর পেছনেই পড়বে, কারণ ওরা জেনে গেছে যে এই কেসে ও আমাকে সাহায্য করেছে। ফলে বিপদ আছে ওয়াটসন, খুব বিপদ। এটা আর্জেন্ট, আজ রাতের মধ্যেই কাজটা কিন্তু হয়ে যাওয়া চাই। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। আর কিছু থাকলে বলো। আমার পাইপ আর তামাকের পাউচটা যদি একটু এই বেডসাইড টেবিলের উপর রেখে দাও তাহলে খুব ভালো হয় ওয়াটসন। এবার থেকে প্রত্যেকদিন সকালে তুমি আমার কাছে আসবে এবং আমরা প্ল্যান করব কিভাবে এই তদন্তে আমরা এগোতে পারি, ঠিক আছে? কথা মতো আমি শেনওয়েল জনসনের সাথে দেখা করে কিটি উইন্টারকে শহর থেকে দূরে কোথাও কাঠ হাঁকা দিতে সাহায্য করতে বললাম। সে বলল, হ্যাঁ স্যার, আমি আগে থেকেই সবকিছু সেট করে রেখেছি। আপনি মিস্টার হোমসকে বলবেন, কোনো চিন্তা নেই। তা উনি এখন কেমন আছেন স্যার? এক মুহূর্ত ভেবে নিয়ে শেষমেশ হোমসের কথাটা বলাই ঠিক করলাম। বললাম, অবস্থা ভালো নয়, এইমাত্র দেখে এলাম। আমি যাবো ওবেলা স্যারকে দেখতে। ওনার মতন গাট্টা গোট্টা লোককে অব্দি ধরাশায়ী করে দিল। স্যার বুঝতে পারছেন তো কি লোকের পেছনে লেগেছি আমরা, হ্যাঁ, কি মাল। খানিকক্ষণ কথাবার্তা বলার পর আমি ফিরে গেলাম নিজের বাড়িতে। আগামী 6 দিন ধরে সংবাদপত্রের দৌলতে জনগণের মনে অভ্রান্ত ধারণা তৈরি হলো যে হোমস একেবারে মৃত্যুশয্যায়। খবরের কাগজ আর ম্যাগাজিনে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ জুড়ে শুধু হোমসকে নিয়েই আলোচনা। এমনিতেই রং ছড়ানো এদের স্বভাব, তার উপর আবার বিষয়ের কেন্দ্রে আছেন গোয়েন্দা শিরোমণি শার্লক হোমস। সে এক আলাদাই সেন্সেশন। প্রতি সকালে আমি নিয়মিত হোমসকে দেখতে চাই, আর তাতেই আমি জানি ব্যাপার একেবারেই আর গুরুতর অবস্থায় নেই। এটা বেশ দ্রুতই সেরে উঠছে। শারীরিক সক্ষমতা এবং প্রবল ইচ্ছে শক্তির জোরেই সব বিপদেই কেটে যাবে। আমি তবু ওকে আরো কিছুদিন বিশ্রাম নেবার পরামর্শ দিয়ে চলেছি। তবে বেশ বুঝতে পারছি এমন অবস্থাতেও চুপি চুপি তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে, আর যে বিষয়ে আমাকে এখনো পর্যন্ত বিশেষ কিছুই বলেনি। সে না বলুক, আমি জানি সময় মতো আমি সবই জানতে পারবো। 7 দিনের মাথায় সমস্ত সেলাই কাটা হলো,
আর একই সাথে খবরের কাগজে লেখা হলো খাওয়া হয়ে নাকি হোমসের সারা শরীরে ইনফেকশন হয়ে গেছে, ডাক্তারি ভাষায় যাকে আমরা বলি এরিসিপেলাস। আমি বললাম, হোমস, এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হোমস হেসে বলল, হতে দাও ওয়াটসন, হতে দাও। যত হয় ততই ভালো, আমাদের কাজে সুবিধা হবে। সেদিন সন্ধেবেলাতেই আরও একটি বিশেষ খবর বেরোলো শান্ত কাগজে। আমি সেই খবর পৌঁছে দিলাম হোমসের কাছে। খবরটা হলো, আগামী শুক্রবার লিভারপুল থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে একটি ছোট যাত্রীবাহী জাহাজ, আর সেই জাহাজেই আমেরিকা পাড়ি দিচ্ছেন ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনার। তার নাকি সেখানে বেশ কিছু ব্যবসায়িক কাজ আছে যেগুলো তিনি তার বিবাহের আগে মিটিয়ে ফেলতে চান। হোমস গম্ভীর মুখে সবটা শুনল, বলল, শুক্রবার ওয়াটসন, শুক্রবার। হাতে মাত্র 3টে দিন আছে আমাদের, মাত্র 3টে দিন। আমি নিশ্চিত ও বেটা পালাচ্ছে। ও বুঝতে পেরেছে যে এখানে থাকা ওর পক্ষে আর নিরাপদ নয়, কিন্তু ও পালাতে পারবে না ওয়াটসন। আমি ওকে পালাতে দেব না। ওয়াটসন, এবার তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। হ্যাঁ তো বলো, আমি কাজ করবার অপেক্ষাতেই তো বসে আছি। বেশ, তাহলে আগামী 24 ঘন্টা চাইনিজ পটারি নিয়ে গভীরে পড়াশোনা করো। এইটুকু বলে বেটা চুপ করে গেল। আর কোনো ব্যাখ্যা বুঝিয়ে বলা কোনো কিছুরই বালাই নেই। কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি জানি যে হোমস অপ্রয়োজনীয় ফালতু কথা বলে না। তাই আমি বিনা বাক্য ব্যয়ে বেকার স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিন্তু এখন কথা হলো, এই কাজটা এত অল্প সময়ে আমি করব কিভাবে? ভেবেচিন্তে শেষে সেন্ট জেমস স্কোয়ারে লন্ডন লাইব্রেরিতে গিয়ে উপস্থিত হলাম। সেখানকার সাব লাইব্রেরিয়ান লোম্যাক্স আমার পুরনো বন্ধু। তাকে পুরো ব্যাপারটাই বুঝিয়ে বললাম। তখন সেই আমাকে বেশ বড়সড় একটা বই আনিয়ে দিল, চৈনিক মৃৎশিল্পের বিশদ ইতিহাস। সেখানা নিয়ে বাড়ি ফিরে মন দিয়ে পড়তে বসে গেলাম। অল্প সময়ে জোর করে কোনো কিছু আত্মস্থ করা যায় না, তাই একদিনের পড়াশোনায় আমার পক্ষেও সিরামিক এক্সপার্ট হয়ে ওঠা সম্ভব নয়। তবুও আমি যতদূর সম্ভব গভীরে পড়াশোনা করতে লাগলাম। গোটা সন্ধেটা কাটিয়ে সারা রাত জেগে একেবারে পরদিন সকাল পর্যন্ত বইয়ে মুখ গুজে বসে রইলাম। যতখানি পারা যায় মনে রাখার চেষ্টা করতে লাগলাম। তবে হ্যাঁ, শিখলাম অনেক কিছু। কোন শিল্পীর কাজের বিশেষত্ব কি, সাইক্লিক্যাল ডেটের রহস্য কি, হুং উ এবং ইউংলু সভ্যতার সময়ের বাসনের নিদর্শনের পার্থক্য কিভাবে করে, তাংইং সময়কালের নানান প্রত্নতাত্ত্বিক লেখালেখি, আরও কত কিছু। পরদিন সন্ধ্যায় যখন হোমসের কাছে গেলাম, তখন আমার মাথায় অফুরন্ত তথ্যের ভাণ্ডার। দেখলাম সে এখন দিব্যি ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে। তবে লোক দেখানোর জন্য এখনো মাথায় একটা বিরাট পাগড়ির মতো ব্যান্ডেজ বাঁধা রয়েছে। আমি হেসে বললাম, তুমি হেঁটে চলে বেড়াচ্ছ যে? খবরের কাগজে তো লিখেছে আজ নাকি তোমার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে। হোমস বলল, সেটাই তো প্রত্যাশিত, না হলে তো ঘুঘু সতর্ক হয়ে যাবে। তো পড়াশোনা করে এসেছো তো? হ্যাঁ, অন্তত পক্ষে চেষ্টা তো করেছি। গুড। তাহলে এই বিষয়ে কিছুক্ষণ সময় তুমি কারোর সঙ্গে আলোচনা করতে পারবে? মানে আমি বলতে চাইছি, ইউ ক্যান কিপ আপ অ্যান ইন্টেলিজেন্ট কনভারসেশন। হ্যাঁ, আমার বিশ্বাস পারবো। বেশ, তাহলে ওই ম্যান্টেল পিসের ওপর থেকে ওই ছোট্ট বাক্সটা এনে আমাকে দাও। আমি বাক্সটা এনে দিতে হোমস অত্যন্ত সাবধানে সেটা খুলল। তারপর একটা রেশমি কাপড়ে মোড়া কিছু একটা পার করে আনলো। কাপড়ের ঢাকনাটা খুলতেই দেখলাম গাঢ় নীল রঙের একটা অতীব সুন্দর ডিশ বা সসার। অত্যন্ত শৌখিন একটা জিনিস। হোমস বলল, এটা কিন্তু ভীষণ সাবধানে ব্যবহার করতে হবে ওয়াটসন। এটা মিং যুগের একটা আসল চাইনিজ পটারি, চীনেমাটির সঙ্গে ডিমের খোলা দিয়ে তৈরি। এমন জিনিস এ যুগে মাথা কুটলেও আর কোথাও পাওয়া যাবে না। এর দাম যাকে থাক, সেটা আর বললাম না।
সন্ধ্যাবেলা আবার তুমি মাথা ঘুরে পড়ে গেলে কেলেঙ্কারি কাণ্ড হবে। তখন দুই বন্ধুই মাথায় ব্যান্ডেজ বেঁধে হতাশ চোখে দেখবো যে ব্যারন ক্রুনার পালিয়ে গেল। যাকে যেটা বলছিলাম, এই জিনিস যে কোনো সংগ্রাহকের কাছে অত্যন্ত লোভনীয়, পাশাপাশি একটু এদিক ওদিক হলেই ভেঙে যেতে পারে। তাই আগে থেকে কিন্তু তোমাকে সতর্ক করলাম। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু এটা দিয়ে আমায় কি করতে হবে হোমস? হোমস উত্তরে আমার হাতে একটা ছাপানো ভিজিটিং কার্ড দিল। দেখলাম তাতে লেখা ডক্টর হিল বার্টন, 369 হাফ মুন স্ট্রিট। হোমস বলল, আজ সন্ধ্যের জন্য এটাই হলো তোমার পরিচয়। তুমি এই কার্ড আর এই সসেটটা নিয়ে ব্যারন ড্রুনারের বাড়িতে যাবে। যত জানি রাত 8:30 নাগাদ ও ফ্রি থাকে। ইতিমধ্যেই ওর কাছে একটা হাত চিঠি পৌঁছে গেছে, যাতে লেখা আছে যে তুমি ওর কাছে যাবে। তুমি গিয়ে জানাবে যে তুমি মিং যুগের একটা ইউনিক পটারি স্পেসিমেন নিয়ে এসেছো। তুমি পেশায় ডাক্তার, তবে তোমারও এই সব সংগ্রহের নেশা আছে। তোমার সুবিধার জন্যই ওই ডাক্তারের ব্যাপারটা রেখেছি ওয়াটসন, কারণ সেই ভূমিকাটুকু তুমি বিনা কপটতায় পালন করতে পারবে। যাই হোক, তুমি গিয়ে বলবে যে তুমি এ বিষয়ে ব্যারনের সংগ্রহের কথা জানো, তাই ভালো দাম পেলে তুমি জিনিসটা ওর কাছে বিক্রি করতে চাও। কত দাম বলবো? ভালো কথাই জিজ্ঞেস করেছো ওয়াটসন। দামের বিষয়টা ঠিকঠাক জানা না থাকলে তুমি অবিলম্বে ধরা পড়ে যাবে। এই সসেটটা আমাকে জোগাড় করে এনে দিয়েছেন স্যার জেমস, তারই এক ক্লায়েন্টের কাছ থেকে। একদিক থেকে বলতে গেলে এটা অমূল্য। এর দাম... আচ্ছা হোমস, আমি তো এমনটাও বলতে পারি যে আমি জিনিসটার যথার্থতা পরীক্ষা করতে একজন বিশেষজ্ঞ হিসেবেই ট্রুনারের কাছে গেছি। এক্সেলেন্ট আইডিয়া ওয়াটসন, এক্সেলেন্ট। পড়াশোনা করে আজ তোমার মাথা আরো বেশি খুলে গেছে দেখছি। বেশ, তাই বলবে। তুমি বলবে যে দাম বলার আগে তুমি জিনিসটা যাচাই করে নিতে গ্রুনারের পরামর্শ চাও। কিন্তু সে লোক যদি আমার সাথে দেখা না করে? অবশ্যই দেখা করবে ওয়াটসন। কালেক্টর্স ম্যানিয়া বা সংগ্রাহকের উন্মাদনা যে কি তা তুমি জানো না। সেই পাগলামি তথা নেশা ওর মধ্যেও আছে। তোমাকে আমি বরং আরেকটা ইন্ট্রোডাকশন লেটার লিখিয়ে দিচ্ছি, তাতে ব্যাপারটা আরো সহজ হবে। আমি ডিকটেট করছি, তুমি লেখো। ডিয়ার স্যার, ইট ইজ বিন আ প্লেজার টু রাইট টু ইউ। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট অথচ প্রফেশনাল আলাপপত্র তৈরি হয়ে গেল। আমি সমস্ত কিছু নিয়ে ডক্টর হিল বার্টন সেজে চললাম আমার অভিযানে। ব্যারন ক্রুনারের বিশাল বাড়ি আর সংলগ্ন জায়গা জমি দেখে বুঝলাম স্যার জেমস একটুও বাড়িয়ে বলেননি। এ লোক অগাধ বিত্তের অধিকারী। মূল ফটক থেকে অনেকখানি পথ পার হয়ে পৌঁছতে হয় বাড়ির মূল দরজার সামনে। ঘোড়ার গাড়ি আমাকে নিয়ে এসে থামল পোর্টিকোর তলায়। দরজার ঘন্টি বাজতেই একজন বাটলার দরজা খুলল। তার চেহারা পোশাক আশাকও দেখবার মতোই বটে। আমার মনে হলো আমি যেন কিছুই পড়িনি। কি ঠাটবাট, বাপরে বাপ! সে আমার চিঠি আর কার্ড নিয়ে দিল এক ভৃত্যের হাতে। সে কিছুক্ষণ পর ফিরে এসে আমাকে নিয়ে গেল ব্যারনের স্টাডিতে। গ্রুনার আমার জন্য অপেক্ষা করছিল স্টাডির বাইরের ঘরে, যেখানে তার চীনামাটির বাসনের সংগ্রহ রাখা আছে। একটা কাঁচের ক্যাবিনেট খুলে সেখানে ছোট বাদামি রঙের ফুলদানি নামিয়ে কি যেন করছিল সে। আমি ঘরে ঢুকতেই সে ফেলল আমার দিকে। নিপাট ভদ্রলোকের চেহারা দেখে বোঝার কোনো উপায়ই নেই যে এই লোক ওরকম সাংঘাতিক। সে বলল, আসুন ডক্টর বার্টন, বসুন। আমি ওই নিজের সংগ্রহগুলোই একটু নেড়ে ছেড়ে দেখছিলাম আর কি, আর ভাবছিলাম এখানে আরো কিছু নতুন সংযোজন করা যায় কিনা। এই দেখুন, এটা তাং যুগের একটা স্পেসিমেন, 7ম শতাব্দীর জিনিস। আমি নিশ্চিত এটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এমন সূক্ষ্ম কাজ বড় একটা কিন্তু দেখা যায় না। আপনি যে সসারটার কথা বলছিলেন সেটা নিশ্চয়ই আপনি সঙ্গে এনেছেন। অনুগ্রহ করে আমাকে একটু দেখাবেন প্লিজ। সযত্নে সসারটা বার করে সেটা তার হাতে দিলাম আমি। সে সেটা নিয়ে পাশের ডেস্কে বসল। তারপর ল্যাম্পের আলোয় রেখে সেটা মন দিয়ে পরীক্ষা করতে লাগলো। সেই ল্যাম্পের হলুদ আলোর
খানিকটা এসে পড়ছে তার মুখেও। আমি তার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। সত্যি অতীব সুপুরুষ আর সুদর্শন ব্যক্তি এই ক্রুনার। এতকাল যা যা শুনেছি তার মোহময় রূপ সম্বন্ধে, তার যে সবটাই সত্যি সেটা বুঝতে পারছি। এমনিতে মাঝারি উচ্চতা, কিন্তু সে চেহারার গঠন বেশ সুঠাম। গায়ের রং রোদে পুড়ে সামান্য লালচে। আমাদের দেশের নারীরা আবার তেমনটা একটু বেশি পছন্দ করেন বলে শুনেছি। বড় বড় টানা টানা চোখ, সে চোখে একই সঙ্গে বুদ্ধি এবং ধূর্ততার ছাপ। মাথার চুল কালো, আর নাকের নিচে একটা সরু সযত্নে ট্রিম করা কালো গোঁপ। তবে এই গোটা ব্যাপারটার মধ্যে কোথায় যেন একটা নিষ্ঠুরতা আর নির্মমতার ছাপ লুকিয়ে আছে। সেটা যে দেখতে পাবে, সে অন্তত এই আপাত সৌম্যকান্তি চেহারা দেখে একেবারেই ভুলবে না। তবে মিস ভায়োলেট যে অন্ধ হয়ে আছেন তা তো বলাই বাহুল্য। দেখে মনে হয় লোকটার বয়স 30-এর কোটায়, যদিও পরে জেনেছিলাম ওর বয়স নাকি 42। পরীক্ষা নিরীক্ষা শেষ করে ক্রুনার বলে উঠল, বাহ 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 বাহ, অপূর্ব, ভেরি ফাইন ইন্ডেড। আপনি বলতে চাইছেন এরকম 6টা নিয়ে একটা গোটা সেট আপনার কাছে আছে? বেশ বেশ, কিন্তু একটা বিষয় ভেবেই আমার আশ্চর্য লাগছে, জানেন তো। আমি এতকাল এসব নিয়ে চর্চা করছি, অথচ এটার কথা আমি জানতামই না। গোটা ইংল্যান্ডে নাকি এমন একটাই সেট আছে বলে আমি জানতাম, আর সেটা আছে কোনো একজন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহে। আমি কি জানতে পারি ডক্টর বার্টন, আপনি এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি যথাসম্ভব শান্ত ও স্বাভাবিক স্বরে বললাম, সেটা জানার বিশেষ কোনো প্রয়োজন আছে কি? আপনি তো দেখতেই পাচ্ছেন যে জিনিসটা একেবারেই জেনুইন। এটার দাম সম্বন্ধে আমি আপনার বিশেষজ্ঞ পরামর্শ নিতে এসেছি। আমার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে একবার তাকিয়ে ক্রুনার এবার বলল, ব্যাপারটা কিন্তু খানিক রহস্যজনক। এমন দামি জিনিস নিয়ে ডিল করতে গেলে কেউ এর মূল্য সম্বন্ধে সচেতন হতে চাইবে, সেটা স্বাভাবিক। জিনিসটা নিঃসন্দেহে আসল, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমাকেও তো পুরো বিষয়টা একটু জেনে নিতে হবে না? কারণ এই জিনিস সত্যি আপনার কিনা সেটা আমি কিভাবে নিশ্চিত হব? পরে হয়তো দেখা গেল এটা বিক্রি করবার কোনো অধিকারই আপনার নেই। আমি ঢোক গিললাম। এই লোক তো অন্যদিক থেকে আক্রমণ হানার চেষ্টা করছে দেখছি। আমি বললাম, কি বলছেন কি? আমি আপনাকে সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারি। কাগজপত্র সবই আছে আমার কাছে। কি কাগজ দেখাবেন আপনি? হ্যাঁ, সেটা আমার ব্যাংকাররা বলতে পারবেন। বেশ বেশ বেশ, তবুও মানে জানেন তো, গোটা ব্যাপারটাই আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছে। এবার আমি বললাম, দেখুন ব্যারন, আপনার ইচ্ছে হলে আপনি আমার সঙ্গে ডিল করবেন, না ইচ্ছে হলে করবেন না। আপনি এ বিষয়ে একজন বিশেষজ্ঞ, তাই আমি প্রথম অফারটা আপনার কাছেই নিয়ে এসেছি। না হলে মনে রাখবেন, অন্য খরিদ্দার পেতে আমাকে বিশেষ বেগ পেতে হবে না। কিন্তু আপনাকে কে বলল যে আমি এই বিষয়ে বিশেষজ্ঞ? আপনি তো এই বিষয়ের ওপর বইও লিখেছেন। সে বই কি আপনি পড়েছেন? প্রথমে ভাবলাম বলি যে পড়েছি, তারপর সত্যি কথা বলাই শ্রেয় মনে করলাম। বললাম, আগে না, পড়িনি। ডিয়ার মি, ব্যাপারটা ক্রমশই আমার কাছে কেমন যেন অদ্ভুত ঠেকছে। আপনি নিজে একজন সংগ্রাহক, আপনার কাছে এমন মূল্যবান একটি জিনিস, অথচ আপনি আমার লেখা বইটাই কোনোদিন পড়েননি। ওটা পড়লেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। আপনাকে আমার কাছে এসে মতামত নিতে হতো না। ব্যাপারটা একটু অস্বাভাবিক নয় কি? দেখুন, আমি খুবই ব্যস্ত মানুষ। আমি একজন ডাক্তার, আমার প্র্যাকটিস রয়েছে, ফলে সময় ও সুযোগ কোনোটাই আমার হয় এটা না। কোনো কথা নয় ডক্টর বার্টন। কোনো মানুষের যদি বিশেষ কোনো শখ বা নেশা থাকে, তবে সে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তিনি তা বজায় রাখেন। তার জন্য সময় ব্যয় করতে কিন্তু তিনি দ্বিধা করেন না, সে তার যতই পেশাগত ব্যস্ততা থাকুক না কেন। আপনার চিঠিতে তো আপনি লিখেছেন যে আপনার এই বিষয়ে নিয়মিত পড়াশোনা আছে। হ্যাঁ, সে তো আছেই। কিছু মনে করবেন না, তবে আপনাকে কয়েকটা প্রশ্ন করি ডক্টর বার্টন। যদি আপনি সত্যি একজন ডাক্তার হয়ে থাকেন,
ব্যাপারটা খুবই সন্দেহজনক। আচ্ছা বলুন তো, সম্রাট সমু সম্বন্ধে আপনি ঠিক কি জানেন, এবং তার সঙ্গে সোসো ইন অঞ্চলের কি সম্পর্ক? আমি প্রমাদ করলাম, এসব কি প্রশ্ন? আমি তো এর কিছুই জানি না। ধরা পড়ে যাব নাকি? আমার মুখের মধ্যে আমার মনের ভয়ের অভিব্যক্তি বোধহয় ফুটে উঠেছিল। ব্যারন বলল, ও কি, আপনি এমন বিভ্রান্ত হয়ে পড়ছেন যে? আচ্ছা ছাড়ুন, একটা অন্য প্রশ্ন করি। বলুন তো, সিরামিক্সের ইতিহাসে ননহান ওয়ে রাজবংশের ঠিক কি অবদান? এবার আমি ছিটকে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমার মনের সমস্ত ভয়কে রাগ দিয়ে ঢাকার প্রাণপণ চেষ্টা করে বললাম, ব্যারন ক্রুনার, এবার কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি এখানে আপনার ভালোর জন্যই এসেছিলাম। ভেবেছিলাম আমারও কিছু আয় হবে, আর আপনার সংগ্রহ আরো সমৃদ্ধ হবে। আর আপনি আমাকে এভাবে একজন স্কুলের ছাত্রের মতো পড়া ধরছেন। না 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 না, এটা অত্যন্ত অপমানজনক। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতেই আমি বাধ্য নই। ক্রুনার এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। তার চোখ থেকে বিনীত দৃষ্টি চলে গিয়ে সেখানে ধীরে ধীরে ফুটে উঠল একটা নিষ্ঠুর কাঠিন্য। তারপর হঠাৎই সেই চোখ যেন রাগে ঝলসে উঠল। ঠোঁট কুঁচকে গিয়ে দাঁতের সুদৃশ্য পাটি দেখা গেল। সুদর্শন মুখখানা মুহূর্তেই যেন ভয়ানক হয়ে উঠল। রুক্ষ কণ্ঠে রাগদর স্বরে সে এবার আমাকে বলল, আপনার আসল মন্তব্যটা ঠিক কি বলুন তো? আমি নিশ্চিত আপনি একজন গুপ্তচর, আর আপনাকে পাঠিয়েছে ওই টিকটিকিটা শার্লক হোমস। শুনেছি ব্যাটা নিজে মরতে বসেছে, তাও দেখছি তার উদ্যম কমেনি। নিজের এক সাগরেদকে পাঠিয়েছে আমার উপর নজরদারি করার জন্য। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, এই বাড়িতে প্রবেশ করা যতটা সহজ, এখান থেকে বেরোনো কিন্তু ঠিক ততটাই কঠিন। বলেই লোকটা আক্রমণাত্মক ভঙ্গিতে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। আমি আত্মরক্ষার্থে দুপা পিছিয়ে এলাম। দেখলাম ওর সারা শরীর রাগে থরথর করে কাঁপছে। ব্যাটা প্রথম থেকেই আমায় সন্দেহ করেছে, আর এখনো নিশ্চিত যে আমি হোমসের লোক। পাশের একটা টেবিলের একটা ড্রয়ার খুলে ও কি যেন খুঁজতে লাগলো। বন্দুক খুঁজছে নাকি? ইস, আমি তো চাই আমার রিভলভারটাও সঙ্গে আনিনি। হঠাৎ ক্রুনার থমকে গেল। মনে হলো ও যেন কান খাড়া করে কিছু একটা শুনছে। হ্যাঁ, একটা শব্দ, সেটা এবার আমারও কানে এসেছে। আর সেটা এসেছে ওই ভিতরের ঘর থেকে, যেখানে ব্যারনের গোপন নথিপত্র রাখা থাকে। এবার পেয়েছি, এবার পেয়েছি বলেই ভিতরের ঘরে ছুটে গেল ক্রুনার। আমিও দ্রুত পায়ে সে ঘরের দরজাটার সামনে এসে দাঁড়ালাম। যে দৃশ্য সেখানে দেখলাম তা আমার আজীবন মনে থাকবে। দেখলাম সেই ঘরের বাইরের বাগানের দিকে মুখ করে একটা বিশাল জানালা। সেটা এখন হাট করে খোলা, আর সেই জানালার পাশে দণ্ডায়মান একটা শীর্ণকায় লম্বা মানুষের ফ্যাকাশে অভয়ব। মানুষটার সারা মাথা জুড়ে একটা বিরাট ব্যান্ডেজ। সেই মানুষটা আর কেউ নয়, স্বয়ং শার্লক হোমস। পর মুহূর্তেই সেই জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল হোমস। নিচের লরেল ঝোপে তার পায়ে শব্দ পেলাম। রাগে আক্রোশে অন্ধ হয়ে ক্রুনার ছুটল সেই জানালার দিকে হোমসকে ধরতে। এবার পেয়েছি। আর তারপরেই কয়েক মুহূর্তের মধ্যে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেল। ক্রুনার জানালার কাছে পৌঁছতেই বাইরের লরেল ছোপের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা হাত, একটা মেয়ের হাত। সেটা একবার ছিটকে এলো ক্রুনারের মুখ লক্ষ্য করে, আর পর মুহূর্তেই শুনতে পেলাম ক্রুনারের একটা বিভৎস আর্তনাদ। হাতে নিজের মুখ চেপে ধরে সে সারা ঘরময় ছুটতে আরম্ভ করলো, আর দেওয়ালে উপর চুপুরি নিজের মাথা ঠুকতে লাগলো। তারপর সে ছিটকে নিচের কার্পেটের উপর পড়তেই দেখলাম সে এক বিভৎস কাণ্ড।
জল জল জল, ঈশ্বরের দোহাই, জল দাও, জল জল। ভেড়ানের চিৎকার যেন সারা বাড়ি ময় প্রতিধ্বনিত হতে লাগলো। আমি পাশের টেবিল থেকে জলের পাত্র তুলে নিয়ে তার থেকে ছুটে গেলাম। ইতিমধ্যে মনিবের চিৎকারে বাটলার সহ অন্যান্য ভৃত্যরাও সেখানে ছুটে এসেছে। তাদের একজন তো ভয়ের চোটে অজ্ঞানী হয়ে গেল। আমি ক্রুনারের মাথার পাশে বসে লণ্ঠনের আলোয় তার মুখটা ভালো করে পরীক্ষা করলাম। হ্যাঁ, যা সন্দেহ করেছি ঠিক তাই, ভিট্রিওল অ্যাটাক। ওর মুখে কেমিক্যাল তরল ছোড়া হয়েছে। যে মুখ কিছুক্ষণ আগেও অমন সুদর্শন ছিল, তা এখন যেন খেয়ালি চিত্রকরের নষ্ট হয়ে যাওয়া ছবির মতো। যেন রাগের বশে সেই ছবির ওপর তিনি ভিজে তুলির আঁচড় দিয়েছেন। একটা চোখ তো ইতিমধ্যেই সাদা হয়ে গেছে। আমি সংক্ষেপে ভৃত্যদের ঘটনাটা বললাম, অবশ্যই হোমস আর আমার কথা বাদ দিয়ে। ভৃত্যরা বাগানে ছুটল, কিন্তু তখন আধার রাত ভিজিয়ে বৃষ্টি নেমেছে, তাই কাউকেই আর ধরা গেল না। শুনলাম আর্তনাদ করে ব্যারন বলছে, ওই নরকের শয়তানি, ওই ওই কেটি বইটার, ওকে ওকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। কি অসহ্য যন্ত্রণা, কি যন্ত্রণা, আমি আমি সহ্য করতে পারছি না। আমি তেল দিয়ে ওর গোটা মুখটা ভালো করে ধুয়ে গজ কাপড়ের ব্যান্ডেজ বেঁধে দিলাম। তারপর একটা মরফিয়ার ইঞ্জেকশন দিয়ে এলাম। অসহায়ের মতো আমার হাত চেপে ধরল ক্রুনার। বুঝলাম এই যন্ত্রণাকাতর অভিজ্ঞতায় সে আমার আসল পরিচয় সম্পর্কে সম্পূর্ণ নিষ্পৃহ হয়ে পড়েছে। তার জন্য আমার করুণাই হতো যদি না তার কীর্তিকলাপ সম্বন্ধে আমি অবগত হতাম। কিছুক্ষণের মধ্যেই তার পারিবারিক শল্য চিকিৎসক এসে উপস্থিত হলেন, সাথে একজন স্পেশালিস্ট। তাদের হাতে ক্রুনারের দায়িত্ব দিয়ে আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম পুলিশও এসে উপস্থিত। ইন্সপেক্টরের হাতে এবার আমি আমার আসল কার্ড দিলাম। তাকে গোটা বিষয়টা সংক্ষেপে জানিয়ে আমি সেই বাড়ি ছাড়লাম, মনের মধ্যে একরাশ অবসাদ ও আতঙ্ক। এত অল্প সময়ে এত কিছু ঘটে গেল যে তা এখনো হজম করে উঠতে পারছি না। ঘণ্টাখানেকের মধ্যে বেকার স্ট্রিট পৌঁছে গেলাম। দেখলাম হোমসের চোখে মুখে পরিশ্রান্তির ছাপ। তবে পরের ঘটনাগুলো ও কিছুই জানত না। আমার মুখে সব শুনে ওর মতো শক্ত মনের মানুষও যেন ভিতর থেকে নড়ে উঠল। বলল, পাপের ফল ওয়াটসন, পাপের ফল। আজ নয়তো কাল এমনটা ঘটারই ছিল। ওর পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। এই হলো সেই খাতা যেটার কথা কেটি বলেছিল। এটা দেখানোর পরেও যদি বিয়ে না ভাঙে, তবে আর কোনো কিছুতেই ভাঙবে না ওয়াটসন। তবে মনে হয় এটায় কাজ হবে। আত্মসম্মান বোধ আছে এমন কোনো মহিলা এই খাতাটাকে সহ্য করতে পারবেন না। এই তবে সেই লাভ ডায়েরি। লাভ নয়, বলো লাস্ট ডায়েরি। এমন নোংরা কদর্য ডকুমেন্ট পৃথিবীতে খুব কমই দেখা যায়। যখনই কেটে এই খাতাটার কথা বলল, তখনই মনে হয়েছিল এটার থেকে মোক্ষম অস্ত্র আর কিছু নেই। যেভাবেই হোক ওটা হাতে পেতে হবে। তারপর আমার ওপর এই হামলাটা হওয়ার পর আমি গ্রুনারকে এটা বিশ্বাস করাতে সক্ষম হলাম যে আমার শেষ দিন আগত। সেও ভাবলো যে আমাকে নিয়ে আর সাবধান হবার বিশেষ কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া 3 দিন বাদেই তো সেই বমাল সমেত এই দেশ ছেড়ে পালাচ্ছে, ফলে আর চিন্তা কি। হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতাম, কিন্তু এই পালানোর ব্যাপারটা আমাকে বাধ্য করলো দ্রুত সিদ্ধান্ত নিতে। ভেবে দেখলাম রাতে ও বাড়িতে চুরি করা অসম্ভব, কারণ বার্গলার অ্যালার্ম লাগানো আছে। কিন্তু কোনোভাবে যদি সন্ধেবেলা সকলের নজর এড়িয়ে সেই বাড়িতে ঢোকা যায়, তখনই তোমাকে দিয়ে ওই চিনেমাটির সসার পাঠানোর পরিকল্পনাটা আমার মাথায় আসে।
তোমাকে পাঠিয়ে খানিকটা সময় ওকে কথাবার্তায় ব্যস্ত রাখবো, আর সেই সময়টুকুর মধ্যে আমি খাতাটা নিয়ে কেটে পড়ব। ঝুঁকি ছিল ওয়াটসন। চাইনিজ পটারির বিষয়ে তোমার জ্ঞানের মতন আমার হাতে চুরি করার সময়ও ছিল অতি অল্প। তাই কোন পথে ঢুকবো আর কোথা দিয়ে পালাবো তা একেবারে সঠিকভাবে জানা থাকার দরকার ছিল। বাধ্য হয়ে তখন আবার কেটির সাথে যোগাযোগ করলাম। সেই আমাকে রাস্তা চিনিয়ে নিয়ে গেল ব্যারন গ্রুনারের বাড়ির পেছন দিকে। কিন্তু চাদরের তলায় হাতে সে যে অমন ভয়ানক কিছু নিয়ে চলেছে সে তো আমি ঘুণাক্ষরেও সন্দেহ করিনি ওয়াটসন। আমি ভেবেছিলাম ও শুধু আমাকে সাহায্য করতেই এসেছে, কিন্তু এখন বুঝতে পারছি ওর নিজের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করারও উদ্দেশ্য ছিল। গ্রুনার কিন্তু সন্দেহ করে ফেলেছিল হোমস যে তুমিই আমাকে পাঠিয়েছ। সেটা যে ও করবে সেই আশঙ্কা আমার ছিল। ওর মতন ধূর্ত লোককে এত সহজে বোকা বানানো অসম্ভব। তবে ওয়াটসন, তুমি কিন্তু ওকে বেশ অনেকক্ষণ আটকে রেখেছিলে, যদিও সকলের চোখ এড়িয়ে পালানোর সুযোগটা পেলাম না। এমন সময় নিচের সদর দরজায় ঘণ্টি বেজে উঠল। ওই স্যার জেমস এলেন বোধহয়। কিছুক্ষণ পরেই আমাদের ঘরে এসে প্রবেশ করলেন স্যার জেমস টেমারি। আসুন আসুন স্যার জেমস, আসুন, বসুন। আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। পরবর্তী কিছু সময় হোমস সমস্ত ঘটনা বিশদে স্যার জেমসকে খুলে বলল। সব শুনে উচ্ছ্বসিত কণ্ঠে স্যার জেমস বললেন, আপনি জাদুঘর মশাই, জাদুঘর! অসাধ্য সাধন করেছেন আপনি। তবে এই যে শুনলাম ওই কিটি নামের মেয়েটি ব্যারনকে আক্রমণ করেছে, তো তারপরেও কি এই খাতার আর কোনো প্রয়োজন হবে? হোমস ম্লান হেসে মাথা নেড়ে বলল, আপনি কি বলতে চাইছেন তা আমি বুঝতে পারছি স্যার জেমস। আপনি ভাবছেন গ্রুনারের রূপ নষ্ট হয়ে যাওয়ায় মিস ভায়োলেট তার থেকে সরে আসবেন। আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন স্যার জেমস। মিস ভায়োলেট দ্য মার্ভেলকে আমি যতদূর চিনেছি তাতে আমি জানি যে এসব ঘটনার পর তিনি দূরে তো সরে আসবেনই না, উল্টে ব্যারনকে একজন হতভাগ্য শহীদের মতো শ্রদ্ধা করতে শুরু করবেন। তাদের বন্ধন আলগা হওয়ার পরিবর্তে আরো সুদৃঢ় হবে। না 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 স্যার জেমস, আমাদের কাজ হলো ব্যারন গ্রুনারের চরিত্রের কদর্য দিকটা মিস ভায়োলেটের সামনে তুলে ধরা। এই খাতাটা দেখার পর তিনি হয়তো বাস্তবের মাটিতে নেমে আসবেন। আর এটা ব্যারন গ্রুনারের নিজের হাতে লেখা। মিস ভায়োলেট সেই হাতের লেখা চেনেন, অতএব এই ডকুমেন্টের সত্যতা অস্বীকার করতে তিনি পারবেন না। বেশ মিস্টার হোমস, আপনার কথা মতোই কাজ হবে। স্যার জেমস সেই খাতা আর সেই চীনামাটি সসর নিয়ে প্রস্থান করলেন। আমি তাকে এগিয়ে দিতে নিচের দরজা অবধি গেলাম। দেখলাম একটা 4 ঘোড়ায় টানা ব্রুহাম গাড়ি দাঁড়িয়ে আছে। স্যার জেমস সেটায় উঠে পড়লেন। তারপর তার ওভারকোটের হাতা দিয়ে গাড়ির দরজায় আঁকা কোট অফ আর্মস বা পারিবারিক প্রতীক চিহ্নটা ঢেকে দিলেন। কিন্তু ততক্ষণে আমি সেটা দেখে ফেলেছি। এ কি, এ তো রাজ পরিবারের চিহ্ন! আমি ছুটে ফিরে এলাম দোতলার ঘরে। হোমসকে বললাম, হোমস হোমস আমি জানতে পেরেছি আমাদের আসল ক্লায়েন্ট কে। তিনি একজন অনুগত বন্ধু এবং পরোপকারী মানুষ। আমাকে বাধা দিয়ে উঠল হোমস, তার মুখে রহস্যময় হাসি। আপাতত এটুকুই থাক ওয়াটসন, বাকি কথাটুকু জানবে কেবল তুমি আর আমি। সেই খাতাখানা কিভাবে কাজে লাগানো হয়েছিল তা আমি জানি না। হতে পারে স্যার জেমস নিজেই সেটা দেখিয়েছিলেন মিস ভায়োলেটকে, অথবা এমনও হতে পারে যে এমন স্পর্শকাতর একটা বিষয় তিনি মেয়েটির বাবার হাতেই অর্পণ করেছিলেন। তবে তাতে কাজ যে হয়েছিল তা 3 দিন পরেই জানতে পারলাম। মর্নিং পোস্টে একটা ছোট্ট খবর বেরোলো, মিস ভায়োলেট দ্য মার্ভেল ও ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনারের বিবাহ অনিবার্য কারণবশত নাকচ হয়েছে। কিটি উইন্টারকে অবশ্য ব্যারনকে আক্রমণ করার অপরাধে জেল খাটতে হয়েছিল। তবে হোমস ও আমাদের বন্ধু ইন্সপেক্টর লেস্ট্রেডের হস্তক্ষেপে সেই সাজার মেয়াদ হয়ে দাঁড়ালো মাত্র 2 মাস। হোমসের বিরুদ্ধেও বাড়িতে ঢুকে চুরি করার অভিযোগ এনেছিল গ্রুনার, কিন্তু হোমসের পরিচিতি আর আমাদের রাজকীয় ক্লায়েন্টের প্রভাবে
সে অভিযোগ থোপে টেকেনি। হোমসকে কোনোদিন কোর্টে হাজিরা পর্যন্ত দিতে হয়নি। শেষ হল আমাদের আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অব দি ইলাস্ট্রিয়াস ক্লায়েন্ট। গল্প রচনায় স্যার আর্থার কোনান ডয়েল। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক অর্থাৎ ডক্টর ওয়াটসনের চরিত্রে অর্ণব, শার্লক হোমস এবং শিনওয়েল জনসনের চরিত্রে আমি শীর্ষেন্দু, কিটি উইন্টারের চরিত্রে স্বাগতা, স্যার জেমস ডেমারির চরিত্রে শুভদীপ, মিস ভায়োলেট দ্য মার্ভেলের চরিত্রে দিতিপ্রিয়া এবং ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনারের চরিত্রে দীপম। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি দ্য বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের নতুন শিল্পীদের, যারা এই গল্পে ফেল অফ টেলসের হয়ে প্রথমবার কাজ করলেন। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।